শুভ সকাল শুভ সকাল স্যার, নমস্কার। নমস্কার স্যার। নিশ্চয়ই সবাই ভালো আছেন। নমস্কার নমস্কার শুভ সকাল স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ নমস্কার। তো উপস্থিতি আমাদের মনে হয় আজকে একটু কম নাকি? হ্যাঁ স্যার, 10 জনের মতো। 10 জন, তার তো কম। আর কি উপস্থিত হবে মনে হয়? স্যার 2-3 জন হতে পারে। আমাদের সরমিতা ঘোষ দিদি ভাই উনি জয়েন করছেন, মাঝে এখন আসেন। আমরা কি শুরু করতে পারি তাহলে? এখন সময় কিন্তু 17 মিনিট পার হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনারা ভালো আছেন? ভালো আছি স্যার। আচ্ছা, আপনাদের অনুমতি ক্রমে যদি আমরা একটু নতুন কোনো দিকে যাই তাহলে কি আপনাদের অনুমতি আছে কিনা? যে দেখুন, আজকে আমরা লিখেছি কিন্তু আজ শিখব দৈনিক রাশিফল লেখা এবং জানার পদ্ধতি। এতে আপনাদের একমত আছেন কিনা আপনারা, নাকি আমরা পামিস্ট্রিতে যাব? আপনাদের উপর নির্ভর করবে। এবার মনে হয় এই ক্লাসে যেতে পারি স্যার। হ্যাঁ, এবার এই ক্লাসে যেতে পারি স্যার। বুঝতে পারেনি? মানে আজকে যেতে পারি স্যার এই ক্লাসে? যেতে পারেন? স্যার একটু কথা ছিল স্যার আমার। হ্যাঁ বলুন। স্যার আমি তো মাঝখানে ভর্তি হয়েছি, আমি তো তেমন কিছু বুঝি না স্যার, আমার তো সমস্যা হয়েছে স্যার। না, এগুলো আগের ভিডিও দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে হচ্ছে আপনারা এই জায়গায় এসে এটা আবার দেখবেন। এটা অবশ্যই একটা সহজ জিনিস, তবে এটা বারবার দেখতে হবে, আর এইটাই সারা জীবন লাগবে। আজকের ক্লাসটা এটা সারা জীবন কিন্তু লাগবে। স্যার আমার আমার শেখার একটা শখ, আমার ইচ্ছে ছিল আমি একবারে A to Z খুব ভালো করে স্যার শিখবো। এখন যে সেশনের মধ্যবর্তীতে আমি সেটা স্যার বুঝি নাই স্যার। না, মধ্যবর্তী আপনারা যারা মধ্যবর্তীতে ভর্তি হয়েছেন সেই তারিখগুলো আমার কাছে আছে। আপনারা আগামী বছরের কোর্সে আবার প্রথম থেকে ওই পর্যন্ত সময় আপনাদেরকে দেওয়া হবে। আচ্ছা স্যার, সামনের বছর সময় কোন সময় শুরু হবে, আবার কোন সময় ভর্তি নেন? মানে জুলাই থেকে, 1 জুলাই। হ্যাঁ নমস্কার। আচ্ছা স্যার, আমি কাজ করবো, সামনের বছর আমি আবার নতুন হয়ে ভর্তি হয়ে যাবো। এবছর যা পারি শিখি, সামনের বছর আমার শিখবো স্যার। তো আপনাদের আপত্তি না থাকলে শুরু করি, আর সময় ক্ষেপণ না করে। 20 মিনিট ওভার হয়ে গেছে অলরেডি, তাই তো? তো দেখেন, আমরা শিখবো আজকে যে রাশিফল কিভাবে লিখতে হয় বা দৈনিক রাশিফল কিভাবে জানতে হয়। এক্ষেত্রে আগে কিন্তু জানতে হবে যে আমাদের কি রাশি, অর্থাৎ যার রাশিফল জানবো তার রাশিটা কি এটা জানতে হবে। তো এইবার এক এক দিন এক এক ধরনের, বিশেষ করে হয়তো ভাগ্যফল প্রত্যাশী আপনাদের কাছে আসলেন, কারো মেষ রাশি হতে পারে, কারো কর্কট রাশি হতে পারে, কারো হয়তো তুলা রাশি হলো, কারো হয়তো কুম্ভ রাশি হলো। তো এই রাশি যার যেটা হবে সেই অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে। যেমন আপনারা কিন্তু পেপার, পত্রিকা, টিভি বা ধরুন সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় কিন্তু দেখেন, এমনকি বাৎসরিক এই যে নতুন বছর আসছে অনেক রাশিফল ম্যাগাজিনও কিন্তু বের হয় যে এটা বছর কেমন যাবে। তো বছর কেমন যাবে, সপ্তাহ কেমন যাবে, এমনকি দিন কেমন যাবে। তো আমরা আসবো দিন কেমন যাবে। তো দিন যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কিন্তু সপ্তাহ বের করতে পারবো, মাসও বের করতে পারবো, আবার বছরও বের করতে পারবো। তো আগে যদি দিন আমরা বের করতে পারি যে আজকের দিনটি কেমন যাবে, তাহলে সপ্তাহটি কেমন যাবে নিশ্চয়ই বের করতে পারবো। আবার যদি মাসটি কেমন যাবে তাও বের করতে পারবো, আবার বছর কেমন যাবে তাও কিন্তু বের করতে পারবো। তো প্রথম আগে দিন না বের করতে পারলে কিন্তু আগে বছর বের করতে পারবো না, কারণ বছরের ভিতরে কিন্তু গ্রহগণ, দেখুন গোচরে আজকের প্ল্যানেটটি কিন্তু এখানে বসানো হয়েছে। আজকে 29 তারিখ। তো এই যে 29 তারিখে আপনার সকাল 10 মানে সকাল 5টার যদি আপনার রাশিচক্র দেখা হয় তাহলে কিন্তু বৃষ রাশিতে রাহু আছে, কর্কটে চন্দ্র আছে, আর কন্যায় বুধ আছে,
রবি মঙ্গল হচ্ছে তুলাতে আছে, বৃশ্চিকে শুক্রের সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে, আর দশম ভাবে অর্থাৎ মকরে শনি আর বৃহস্পতি বসে আছে। তো এই হচ্ছে প্ল্যানেট। এইবার যদি বছরের বিচার করতে যাই তাহলে কিন্তু আমাদের এই যে শনি এবং বৃহস্পতি এরা কিন্তু ঘর চেঞ্জ করবে। যেমন 24-এ আগামী বছরের 2022 সালের 24-এ জুলাই সম্ভবত বৃহস্পতি অতিচার গতি দ্বারা মীন রাশিতে গমন করবে। তাহলে এই বৃহস্পতি অল্প কিছুদিনের মধ্যে সে কুম্ভে যাবে, সেখান থেকে অতিচার গতি দ্বারা সে কিন্তু মীন রাশিতে যাবে। 2022 সাল পুরো সালটাই কিন্তু মীন রাশিতে অবস্থান করবে। আবার শনি সে কিন্তু এবছর এই অর্থাৎ আগামী বছর 2022 সালে সে কুম্ভে যাবে, কুম্ভের থেকে বক্রস্থ হয়ে আবার কিন্তু সে মকরে ফিরে আসবে। অর্থাৎ বছর বিচার করতে গেলে কিন্তু আবার রাহু 17ই মার্চ 2022 তারিখে সে কিন্তু মেষ রাশিতে যাবে, আর কেতু কিন্তু তুলা রাশিতে আসবে। তো তখন এই যে ঘরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রতিটা গ্রহ, যেমন বুধ 18 দিনে প্রতিটা ঘর অতিক্রম করবে, শনি 28 দিনে অতিক্রম করবে, মঙ্গল 45 দিনে অতিক্রম করবে, রবি 30 দিনে এক একটা ঘর অতিক্রম করে সে কিন্তু চক্রাকারে ঘুরবে। তো এইভাবে আগে দৈনিক শিখতে পারলে আমরা তখন না কিন্তু সাপ্তাহিক সপ্তাহ কেমন যাবে। যদি আমরা সপ্তাহ বিচার করতে যাই তাহলে সপ্তাহের মধ্যে পরিবর্তন হচ্ছে কোন গ্রহ। যেমন আজকে 29 তারিখ, দেখুন 2 তারিখ না 3 তারিখে বুধ মনে হয় সম্ভবত আপনার এই তুলায় চলে আসবে। তাহলে বুধ এক সপ্তাহ যদি আমরা বিচার করতে যাই তাহলে চন্দ্র আজকে 14 ডিগ্রিতে আছে। তাহলে চন্দ্র পরের দিন আগামীকাল কিন্তু সিংহে আসবে, এখানে 2 দিন থাকবে, সোয়া 2 দিন। তারপরে সোয়া 2 দিন সে কন্যায় থাকবে। তাহলে সোয়া 2 হচ্ছে কত? 4.5 আজকের দিন গেল 5.5। তাহলে সপ্তাহের আরো কিন্তু 2.5 দিন বাকি থেকে যায়। সেই 2.5 দিন কিন্তু আপনার ওই 1.5 দিন। তো যে 1.5 দিন বাকি থেকে যায় সেই 1.5 দিন কিন্তু সে এই তুলা রাশিতে অবস্থান করবে। তাহলে চন্দ্র যে এই 4টি ঘরে অবস্থান করবে, তো কর্কটে অবস্থান করে কিন্তু শনি আর বৃহস্পতির দৃষ্টি পড়েছে। তাহলে সপ্তাহের প্রথম দিন কেমন যাবে? এইবার সপ্তাহের দ্বিতীয় 2টি দিন, দ্বিতীয় সোয়া 2 দিন, এখানে দেখুন কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, চন্দ্র সে কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে। তো সিংহ রাশিতে অবস্থান করে তার উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়বে না। তো এইবার যখন পড়বে না তখন কর্কট রাশি যদি হয় তাহলে প্রথম দিন কিন্তু রাশির উপরে শনি আর বৃহস্পতির দৃষ্টি পড়েছে। দ্বিতীয় 2টি দিন কিন্তু এখানে কোনো পাপ গ্রহের বা শুভ গ্রহের কোনো দৃষ্টি তার উপর নেই, চন্দ্রের উপর। যখন সেই সোয়া 2 আর 1 দিন, সোয়া 3 দিন অতিক্রম করার পরে যখন যে সোয়া 2 দিন আসবে তখন চন্দ্র কিন্তু কন্যায় আসবে। যখনই কন্যায় আসবে তখন বুধ যুক্ত হবে, ওদিকে রাহুর নবম দৃষ্টি পড়বে, বৃহস্পতিরও নবম দৃষ্টি পড়বে। তাহলে রাহুর নবম দৃষ্টিতে সেই চন্দ্র ক্ষতিগ্রস্ত যতটা হবে, বৃহস্পতির দৃষ্টিতে সেই ঘা মানে ক্ষত ঘা কতটা সারাতে পারবে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। যে রাহুর দৃষ্টিতে চন্দ্রকে দুর্বল করে দিবে, কিন্তু বৃহস্পতিরও তো দৃষ্টি ওইখানে আছে, নবম দৃষ্টি। তো বৃহস্পতির দৃষ্টিতে ধরুন আমি হয়তো রাহুর দৃষ্টিতে একটি চড় খেলাম এবং ব্যথা পেলাম, তো বৃহস্পতি এইবার ওখানে মালিশ দেবে। মালিশ দেওয়ার পরে আমার ব্যথাটা দ্রুত উপশম হবে নাকি এই ব্যথাটা আরো বেশি মানে আটকে পড়ে থাকবে বা ব্যথাটা আরো দীর্ঘস্থায়ী হবে, এটার একটা আমাদের শুভাশুভ বুঝতে হবে যে দৃষ্টিটা, বৃহস্পতির দৃষ্টিটা বেশি ক্ষতিকর হবে না মানে বেশি উপকারী হবে, না রাহুর দৃষ্টিটা বেশি ক্ষতিকর হবে। এটা কিন্তু আমাদের অনুধাবন করতে হবে বা জরিপ করতে হবে বা বুঝতে হবে। শুধু অনুধাবন নয়, এটা অনুধাবন করতে হবে মানে বিদ্যা দিয়ে, যে রাহুর দৃষ্টি কত মানে নেগেটিভ দিকে যাবে, বৃহস্পতির দৃষ্টি পজিটিভ দিকে যাবে। তাহলে এই নেগেটিভ দিকটা জোর বেশি হবে না পজিটিভ দিকের জোর বেশি হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমরা আগে দৈনিক যাই, তারপরে কিন্তু সাপ্তাহিক দিকে যখন আলাপ করব তখন বা যেটুকু করছি এটুকু করে যাই। তো দেখুন যে যদি রাহুর দৃষ্টি পড়ে তো রাহুর দৃষ্টিটা কিন্তু চন্দ্র আর বৃহস্পতির উপর পড়ছে। তো চন্দ্র আর বৃহস্পতির চন্দ্র এবং বুধের উপর পড়ছে। তো চন্দ্র আর বুধের উপর রাহুর দৃষ্টি, এটা কিন্তু নিঃসন্দেহে চন্দ্র এবং বুধকে অতিশয় দুর্বল করে ফেলছে। সেটা সাধারণ চড় নয়, এটা বড় চড় মেরে দিয়েছে। কিন্তু বৃহস্পতি সেই কাটা ঘায়ে প্রলেপ দেবে। তো প্রলেপ দেবে, কতটা প্রলেপ দেবে, সেই বৃহস্পতির প্রলেপে আমরা কতটা মানে সেই বুধ আর চন্দ্র কতটা মুক্ত হবে,
এখানে কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই বৃহস্পতি কিন্তু আবার রাহুর উপর পঞ্চম দৃষ্টি দিয়ে তুঙ্গস্থ রাহুকে তাকে তার কুপ্রভাবটাকে একটু হলেও কিন্তু কমিয়েছে। অর্থাৎ রাহুর চরটি অতটা জোরে পড়বে না, কারণ বৃহস্পতি তো তাকে আগেই শান্ত করে রেখেছে যে এই তুই সর্বগ্রাসী বা তুই উগ্র, তুই চন্ডাল, তা তুই একটু শান্ত হ, আমি তোর দিকে তাকাইছি। অর্থাৎ দেবতাদের গুরু যখন রাহুর উপর তাকিয়েছে তখন সে রাহু বুঝবে যে দেবতাদের গুরু আমার উপর তাকিয়ে পড়েছে, তাহলে আমার অন্যায় অবিচার কাজ করা ঠিক হবে না, অর্থাৎ চরটি জোরে দেওয়া ঠিক হবে না, দেব আমি কিন্তু সে যেন ব্যথা না পায়, এমন চরটি হবে। তাছাড়া সেইখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টিও পড়বে। এইবার শেষ দুটি দিন যখন চন্দ্র মঙ্গল রবির সঙ্গে যুক্ত হবে, তো শেষ দুটি দিনে বুধও কিন্তু এই সঙ্গে এসে 4টি গ্রহ একসঙ্গে যুক্ত হবে। আপনারা একটু প্ল্যানেটটি দেখুন যে এই সপ্তাহের আজ 29 থেকে 5 তারিখ পর্যন্ত যদি যাওয়া হয়, তাহলে 5 তারিখে গেলে 3 তারিখে যদি বুধ এখানে চলে আসে, তাহলে চন্দ্র যখন আসবে তখন রবি, চন্দ্র, বুধ এবং মঙ্গল একসঙ্গে যুক্ত হবে। তো যুক্ত হওয়ার পরে এখানে আবার শনির দশম দৃষ্টি পড়বে, তাছাড়া রবিটা নিচস্থ হবে, আর চন্দ্র সেখানে আসলো, মঙ্গল যুক্ত হলো। তাহলে এই যে 4 গ্রহ যুক্ত হলো, এই ঘরটি কেমন থাকলো? এবার দেখতে হবে যে মঙ্গলের সঙ্গে রবির কি শত্রুতা আছে, বুধের সঙ্গে মঙ্গল রবির শত্রুতা আছে কিনা, চন্দ্রের সঙ্গে রবি মঙ্গলের শত্রুতা আছে কিনা, তার উপর শনির দশম দৃষ্টি তুঙ্গ ঘরে পড়েছে। তো এতে এই 4টি গ্রহ কতটা ক্ষতিগ্রস্ত হবে বা কতটা উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না উপকৃত হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে 4টি গ্রহ এক জায়গায় যুক্ত হচ্ছে, গ্রহ 4টি, সে কোনটি হয়তো দুর্বল বা কোনটি সবল, সেটা আমরা পরে দেখছি যে রবিটি নিচস্থ, এটা আমরা বুঝতেই পারছি রবি নিচস্থ, কিন্তু শুক্রের ঘরে চলে আসতেছে কিন্তু আপনার বুধ এবং চন্দ্র মঙ্গল। তো বুধ চন্দ্র মঙ্গল যদি এইবার ধরুন আপনার মেষ রাশি হয়, আমরা যদি মেষ রাশির সপ্তাহের শেষ দিনটি বিচার করি, শেষ দুটি দিন, তাহলে কি হবে? মেষ রাশির উপর কিন্তু মঙ্গলেরও সপ্তম দৃষ্টি থাকবে, রবিরও সপ্তম দৃষ্টি থাকবে, বুধেরও সপ্তম দৃষ্টি থাকবে, চন্দ্রেরও সপ্তম দৃষ্টি থাকবে। এইবার এই 4টি গ্রহের মধ্যে কার সঙ্গে কার শত্রুতা আছে? যেমন মঙ্গলের সঙ্গে কিন্তু বুধের ঘোর শত্রুতা আছে, তাহলে মঙ্গল নিশ্চয়ই বুধকে সহ্য করবে না, সহ্য করবে না। তো তাহলে মেষ রাশির ফলাফল যখন আমরা করব, তখন তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি হচ্ছে বুধ, তাহলে তৃতীয় থেকে আমরা ভাই বোন বিচার করি, ষষ্ঠ থেকে ব্যাধি পীড়া বিচার করি। তো ওদিকে আবার রাশি অধিপতি মেষ রাশির সেই অধিপতি আর অষ্টমপতি মঙ্গল এখানে থেকে বুধকে সহ্য করতে পারছে না, তাহলে অষ্টমপতির তো দোষ মঙ্গলের আছে, আর মঙ্গল তো এমনি রাগী, জেদি, ক্রোধী গ্রহ, তো সে বুধকে শত্রু গ্রহ নিশ্চয়ই ভালো চোখে দেখবে না, দেখবে। আবার রবিটা কি হলো? রবিটা নিচস্থ হলো, রবি যে সুনাম যশ খ্যাতি দেবে সে কিন্তু নিচস্থ হলো। যদিও রবির সঙ্গে চন্দ্রের কোনো শত্রুতা নেই, বা রবির সঙ্গে চন্দ্রের কোনো শত্রুতা নেই, আবার বুধের সঙ্গে কিন্তু চন্দ্রের শত্রুতা আছে, বুধের সঙ্গে কিন্তু চন্দ্রের শত্রুতা আছে, কিন্তু চন্দ্র বুধকে কখনো শত্রু মনে করে না, কিন্তু বুধ শত্রু মনে করে। তা বুধ চন্দ্রকে, চন্দ্রটা যে ঘরে আসছে সেই ঘরে মঙ্গল আর বুধ বসে আছে, তা বুধ আর মঙ্গল দুইজন শত্রু মনে করছে, ওদিকে রবিটা নিচস্থ হয়ে আছে, তাহলে চন্দ্রটা এখানে যে কি অশুভ হবে না? তার উপর আবার শনির দৃষ্টি পড়েছে, তাহলে শনির দৃষ্টি রবির উপরে পড়েছে, এটা নিশ্চয়ই খারাপ কিছু করবে, করবে না? করবে তো, এটা তো আমরা বুঝতে পারলাম। তাছাড়া শনির সঙ্গে কিন্তু চন্দ্র, রবি, মঙ্গল 3টি গ্রহেরই শত্রুতা আছে, তো সেখানে রবি, চন্দ্র, মঙ্গল থাকছে, বুধটা শুধু বাদ, বুধের সঙ্গে শনির শত্রুতা নেই, কিন্তু বুধের সঙ্গে তো মঙ্গলের শত্রুতা রয়েছে, সরি চন্দ্রের শত্রুতা রয়েছে বুধের সঙ্গে। তো বুধ আর চন্দ্রের শত্রুতায় এমন কিছু যাবে আসবে না, দুজনই খুব মানে শান্তিপ্রিয় গ্রহ, মানে চন্দ্র মাতৃমূর্তির মমত্বপূর্ণ গ্রহ, আর বুধ হচ্ছে বুদ্ধি কৌশলের দেবতা, সে ঝগড়া ঝাঁটি বাঁধাবে না। ঘটনা হচ্ছে বুধ হচ্ছে বুদ্ধির মার মারবে, অনেকে আছে যে দেখা গেল এক চড় মেরেছে আর এক চড় মারবে,
আর বুধ কি করবে, বুধ চরটি না মেরে বরং কাছে গিয়ে কিভাবে মীমাংসা করা যায় সেই দিকে যাবে। কিন্তু শনির যে দৃষ্টিটি পড়েছে, শনি তো মঙ্গলকেও ভালো চোখে দেখছে না, ওদিকে চন্দ্রকেও দেখছে না, রবিকে দেখছে না, আবার রবি নিচস্থ, শনি রবির দৃষ্টি, এটা ঘোর অশুভ অবস্থান। আবার শনির এটি তুঙ্গগিরি, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে শেষ দুটি দিন কিন্তু খুব বেশি ভালো যাওয়ার কথা নয়। এবার মেষ রাশি যদি বিচার করি, তাহলে মেষ রাশির সপ্তম ঘর, তাহলে সপ্তম ঘর কেমন যাবে, মানে বিবাহ বিবাহিত জীবন কেমন যাবে, তারপর ঘরে শান্তি থাকবে কি থাকবে না, ধন ঐশ্বর্য, আসলে মানে জীবন সাথী আমাকে 2টি টাকা দেবে কি না, যে আমি অফিসে যাব আমার পকেটে টাকা নেই, তো দেখো তো তোমার কাছে টাকা আছে কিনা, কিছু টাকা দাও। তো এই দিন কি আমার যদি মেষ রাশি হয়, তা কি নিশ্চয়ই আমি আমার ঘরের থেকে বা আমার স্ত্রীর কাছ থেকে বা আমার স্বামীর কাছ থেকে আমরা কি 2 টাকা চেয়ে পেতে পারি, বা তার কোনো সহযোগিতা পেতে পারি, যে আজকে আমার ক্লাস আছে সকালবেলায় তুমি ফোনটা একটু ধরো। তো এই যে সহযোগিতা, এই সহযোগিতা কি আদৌ পাওয়া যাবে কি যাবে না, এটা কিন্তু বুঝতে হবে। এবার রবির কাজ কি আর চন্দ্রের কাজ, আর বুধের কাজ কি আর মঙ্গলের কাজ, এটা বুঝতে হবে। তো মঙ্গল তো মেষ রাশির ক্ষেত্রে রাশি অধিপতি এবং অষ্টম, তো এখানে বুঝতে হবে কিন্তু যে মেষ রাশির ক্ষেত্রে আমরা বা ওই সেই পূর্বের জায়গায় চলে যান, যে আমরা মেষ লগ্ন, মেষ লগ্ন যদি হয় তাহলে শুভকারক গ্রহ কে আর অশুভ গ্রহ কে। তো মেষ রাশি আমরা এখানে যেহেতু রাশিফল দেখব, তো রাশিফল লগ্নফল কিন্তু ঠিক একই রকম ভাবেই কিন্তু দৈনিক হবে, যে মেষ লগ্নের হলে কি হবে। তাহলে মেষ লগ্নের হলে কিন্তু শনি বুধ শুক্র এই 3টি গ্রহ পাপ, শনিও পাপ, বুধও পাপ, শুক্রও পাপ। তা সেই শুক্রের ঘরে গিয়ে শুক্র কিন্তু আবার অষ্টমে বসে আছে। তো মেষ রাশির এই যে পাপ গ্রহ, তাও এই অবস্থা কিন্তু থাকে। আর বৃহস্পতি রবি যদি সম্বন্ধ করে, তাহলে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ যোগ হয়, এটা তো আপনারা আগেই লিখেছেন। কিন্তু এখানে কি কোনো সম্বন্ধ করেছে, রবি বৃহস্পতি কোনো সম্বন্ধ করেছে কি? কোন রকম কিন্তু সম্বন্ধ করেনি, কোন রকম না, কোনো দৃষ্টিও করে নাই, কোনো জুতিও নাই, কোনো সম্বন্ধ করে নাই। তাহলে রাজযোগ কিভাবে হবে? আবার বৃহস্পতি এসিটা কমায়, আবার আরেকটি কথা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে বলা হয় যে বৃহস্পতি শনি যদি সম্বন্ধ যুক্ত হয় তাহলে রাজযোগের ফল দেবে, এই কথা কিন্তু বলা হয় না মেষ লগ্নের ক্ষেত্রে। তো বৃহস্পতি শনি সম্বন্ধ যুক্ত হয়েছে, সেটা তো দশম ভাবে যুক্ত হয়েছে, সে তো যখন তার কর্মভাব বিচার করব তখন না বলা যাবে যে মেষ রাশির জাতক জাতিকাদের আজকে কর্মভাব ভালো হতে পারে। কিন্তু যদি সপ্তম ঘর বিচার করি তাহলে নিশ্চয়ই দাম্পত্য ভাব ভালো হবে না। তো আমরা একটি বিচার করে দেখি না, দেখার পরে কি হয়, একটি বিচারে যাই আমরা। সাধারণভাবে তো একটি নোট আপনারা বুঝলেন নাকি? এটুকুর মধ্যে কোনো মানে বুঝতে বাকি আছে আপনাদের? বছর থেকে রাশি পড়ছে। এবার আমরা কোন রাশির বিচার করব বলেন, কোন রাশির রাশিফল বিচার করব আপনারা বলেন। মেষ থেকেই শুরু হবে। হ্যাঁ, একটু ওলট পালট করে দেন, একেবারে মেষ না দিয়ে ওলট পালট করে দেন, যে কোনো জায়গার একটা স্যার মকর থেকে শুরু হোক না, বৃহস্পতি যেহেতু ওখানে আছে। আচ্ছা তাহলে হোক, মানে একটু ওলট পালট করে দিলে ভালো লাগে বেশি। মানে সরাসরি যদি মেষ থেকে যাই তাহলে তো এটা শুরুই হয়ে গেল, অর্থাৎ একটু ওলট পালট করে অন্য যে কোনো একটা রাশির আমরা রাশিফল জানি। তাহলে যে জাতকে জানবো তার হচ্ছে মকর রাশি। তো মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? এইবার আমরা মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে আমরা এটা কিন্তু বের করে দিতে হবে। তো বের করে যাওয়ার ক্ষেত্রে আমরা তন্ময় বাবু যে প্রশ্নটি করেছেন অবশ্যই শুভ করেছেন। আমরা মেষ থেকে মীন পর্যন্ত যাব, যে 12টি রাশির যেহেতু দৈনিক রাশিফল আমরা যাব। তো একটি প্রশ্ন আগে এই জন্য করা হলো যে একটি রাশির আজকের দিন কেমন যাবে আমরা আগে বুঝে নিই, তারপরে আমরা দৈনিক সিরিয়াল অনুযায়ী যাব। এই জন্যই কিন্তু যে মেষের আলোচনা যেহেতু আগে একটু করে ফেলেছি, এই জন্য আমরা একটি অন্য রাশিতে যেতে চেয়েছি, এটা হচ্ছে মূল কারণ, অন্য কোনো কারণ নয়। তো দেখুন
আমরা মকর রাশির জাতক জাতিকাদের বিচার করব। তাহলে মকর রাশির রাশিতে কিন্তু শনি বৃহস্পতি বসে আছে। তো মকর রাশির রাশিতে শনি আর বৃহস্পতি, শনি তার নিজ গৃহে বসে আছে, আর বৃহস্পতি হচ্ছে তার তৃতীয় এবং দ্বাদশপতি, সে রাশিতে বসে আছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের শনি আর বৃহস্পতি কি অবস্থানে আছে? বৃহস্পতি কিন্তু মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু পাপ গ্রহ, এবং চন্দ্র মঙ্গলও কিন্তু পাপ গ্রহ। তো চন্দ্র মঙ্গল কিন্তু দশমে বসে আছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। লগ্ন রাশি ফল একই সঙ্গে হয়ে যাবে কিন্তু। তো তখন কিন্তু পাপ গ্রহ কিন্তু তার দশম ভাবে বসে আছে, এবং দশম ভাবে মকর রাশির বা মকর লগ্নের অধিপতি শনি। এই শনি কি শুভকারক গ্রহ না অশুভকারক গ্রহ? মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি স্বয়ং মারক। স্বয়ং মারক, নিজেই মারক, অর্থাৎ নিজে দগ্ধ হবে। স্বয়ং মারক অর্থাৎ কি? স্বয়ং মারক মানে হচ্ছে সে নিজে দগ্ধ হবে, কিন্তু অপরকে সে জ্বালাবে কিনা। সে তো নিজ গৃহে শক্তিশালী হয়ে বসে আছে, অপরকে জ্বালাবে কিনা এটা কিন্তু দেখতে হবে। তাহলে নিজে স্বয়ং মারক অর্থাৎ সে নিজে মরবে না, সে অপরকে মারবে, নিশ্চয়ই তাই। কিছু না কিছু তো সে শনি করবে। শনি তো নিশ্চয়ই খালি খালি তো আর ঘরে বসে থাকবে না। বসে থেকে সে নিজে মারক হয়েছে, আমি নিজে মারক, তাই বলে যে আমি অপরের জন্য কিছু করব না, অপরের দিকে আঙ্গুল দেখাবো না, বা অপরকে দু কথা শোনাবো না, এটা তো হতেই পারে না। হতে পারে? হ্যাঁ, হতে পারে। তাহলে মকর রাশির যদি আমরা বিচার করি, তাহলে শনি কিন্তু স্বয়ং মারক হয়ে সে তৃতীয় দৃষ্টি দিয়েছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কি হতে পারে? সে স্বয়ং মারক হয়ে ভাই বোনের উপর দৃষ্টি দিয়েছে। ভাই বোন বিচার করবো 3 নাম্বার ঘর থেকে। তাহলে ভাই বোনের শরীর স্বাস্থ্যকে খারাপ করে দিতে পারে, ভাই বোনদের সঙ্গে মতানৈক্য তৈরি করতে পারে, পারিবারিক ভাবে পৃথক করার প্রয়োজন ফেলতে পারে, এগুলো কিন্তু করে ফেলতে পারে না। সে দৃষ্টি দিয়েছে। এবার সপ্তম ভাবেও কিন্তু তার দৃষ্টি দিয়েছে। তো সপ্তম ভাবে দৃষ্টি দিলে সপ্তমে কিন্তু চন্দ্র অবস্থান করছে নিজ গৃহে। তো চন্দ্র নিজ গৃহে অবস্থান করলেও শনির সঙ্গে চন্দ্রের কিন্তু শত্রুতা। তো সপ্তম ঘর থেকে যদি আমরা মকর রাশির আজকের দিন বলি যে তার দাম্পত্য জীবন কেমন যাবে, তাহলে নিশ্চয়ই বলা যাবে দাম্পত্য জীবনে অশান্তি হবে, প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দেবে। আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, করুন। আমরা যদি গোচর বিচারে রাশিকে লগ্ন হিসেবে ধরি স্যার, তাহলে তো চন্দ্র মকরেই থাকবে। কেন চন্দ্র মকরেই থাকবে? কেন? আমরা যখন গোচর বিচার করতেছি স্যার, তখন তো চন্দ্র থেকে গোচরটা বিচার করতে হবে। না না, সেটা বলছি না। আমরা বলছি যে দৈনিক রাশিফল কিভাবে লিখবো আর কিভাবে জানবো। তো দৈনিক রাশিফল আর লগ্নফল একইভাবে বিচার হবে, সেইটি বলেছি। বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? দৈনিক রাশিফল আর লগ্নফল, যদি আপনি শুধু রাশিফল জানলেন, লগ্নফলটা জানলেন, তাহলে লগ্নফলও একই হবে। কিন্তু আমার মকর লগ্ন মকর রাশি বা মকর লগ্ন কর্কট রাশি, তাহলে আমার দুটির ফল দেখে মিলিয়ে কিন্তু আমার দিনটি কেমন যাবে এটা বুঝতে হবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি স্যার। অর্থাৎ একটি দেখলে তখন কিন্তু হবে না। তো এই দেখুন, সে যখন তার সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে, তাহলে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে চন্দ্র, শনির শত্রু, তার উপর দৃষ্টি দিয়েছে। তাহলে এমন হতে পারে যে এই দিন তার জীবন সাথী জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, বা ধরুন জীবন সাথী জীবন সঙ্গী কর্ম করে, সেই কর্মচ্যুতি ঘটতে পারে, কর্মে পদাবনতি ঘটতে পারে, বা কর্মক্ষেত্রে অসন্তোষ তৈরি হতে পারে, বা ঘরের শান্তি বিনষ্ট হতে পারে। এইভাবে কোনো না কোনো ভাবে কিন্তু মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা এগুলো কিন্তু দিতে পারে আজকের দিনে, অন্তত পক্ষে। আজকে ফোন ধরারও কেউ নেই। তারপরে কি হতে পারে দেখুন, মকর রাশির বিচার করছি, পঞ্চমে কিন্তু রাহু বসে আছে। তাহলে পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যা বিচার করবো না? তাহলে বিদ্যা শিক্ষা যারা শিক্ষার্থী আছে তাদের লেখাপড়া কেমন হবে? আবার রাহু পঞ্চমে অবস্থান করে কিন্তু আপনাদের রাশি লগ্নের উপর কিন্তু দৃষ্টিও ফেলেছে।
কিন্তু একটি কথা আছে যে মকরে শনি স্বয়ং মারক হলেও সে কিন্তু শক্তিশালী গ্রহ, তার সাথে বৃহস্পতি যুক্ত আছে। তাহলে রাহুর দৃষ্টিটা নিশ্চয়ই আপনার রাশি ভাবকে দুর্বল করতে পারবে না। তো রাশি থেকে আমরা কি দেহ মন বিচার করব, লগ্ন দেহ মন লগ্ন রাশি থেকে, তাই না? তাহলে নিশ্চয়ই আমার শরীর স্বাস্থ্যকে রাহু খারাপ করার চেষ্টা করবে, কিন্তু সেখানে শক্তিশালী শনি থেকে এবং বৃহস্পতি থেকে আমার এটাকে রক্ষা করতে পারে। হয়তো আমাকে একটি বুলেট প্রুফ জ্যাকেট এনে দিতে পারে, বা আমি নদী পার হব, নদী পার হওয়ার ক্ষেত্রে আমাকে ওই যে লাইফ জ্যাকেট, হয়তো একটি লাইফ জ্যাকেট দিতে পারে, যে যদি ট্রলারটি ডুবে যায় বা লঞ্চটি ডুবে যায় তাহলে আমার উদ্ধার হওয়ার যেন পথ দিতে পারে। কিন্তু পঞ্চম ভাবে তো রাহু বসে আছে, তাহলে শিক্ষার্থী যারা আছে তাদের লেখাপড়ার অবস্থান কি? তাহলে লেখাপড়ার অবস্থান কি, ভালো হবে না খারাপ হবে? নিশ্চয়ই যদি লেখাপড়া করতে যায় তাহলে লেখাপড়ার অবস্থান এখানে ভালো হওয়ার কথা নয়, বিঘ্ন ঘটবে স্যার। কোনো না কোনো হয়তো দেখা যাচ্ছে আজকে সে ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাওয়ার পথে দেখা গেল কি যে তার হয়তো পথে গাড়িতে জার্নি করছে, অনেকবার বমি করছে, হতেই পারে, বা গ্যাস ফর্ম করে পেটে ব্যথা শুরু হয়েছে, বা এমন হতে পারে যে গাড়ির চাকাটি নষ্ট হয়েছে, বা গাড়িটি জ্যামে আটকে যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, না পারার কারণে তার একটু বাধার কারণে দেখুন তার ভবিষ্যৎ নির্ধারণে কিন্তু একটা কোনো না কোনো বাধা তৈরি করে দিয়েছে। এইবার মকর রাশির জাতক জাতিকাদের যদি বলি যে ষষ্ঠপতি এবং ভাগ্যপতি বুধ তো ভাগ্য স্থানে বসে আছে, তাহলে তার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? আগেই কিন্তু বললাম যে শরীর স্বাস্থ্য মকর রাশি জাতক জাতিকাদের রাশিতে যেহেতু শনি আর বৃহস্পতি বসে আছে, রাহুর দৃষ্টি পড়লেও সে কিন্তু তার শরীরকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। শনি স্বয়ং নিজে মারক এই মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে, তো নিজে নিজের গায়ে আঘাত করে একমাত্র আত্মহত্যাকারী যারা আত্মহত্যা করতে যায়, একমাত্র যাদের ব্রেন ডিজনার বা ব্রেনের প্রবলেম, সেই ব্যক্তি ব্যতিরেকে আর কি কেউ নিজে নিজের গায়ে আঘাত মারবে? আর সেখানে বৃহস্পতির মতো গ্রহ বসে আছে, তাহলে স্বাস্থ্যগত ব্যাপার বলা যাবে যে হ্যাঁ ভালোর দিকে যাবে। আর কেন যাবে? কারণ ষষ্ঠপতির উপর তো বৃহস্পতিরও নবম দৃষ্টি, রাহুরও নবম দৃষ্টি আছে। তো আগেই তো বললাম যে রাহু একটি হয়তো চড় মারতে পারে, কিন্তু বৃহস্পতির উপরে তো বৃহস্পতির দৃষ্টি তো রাহুর পরেও আছে। তুঙ্গস্থ রাহুর কুপ্রভাবকে কিন্তু সে একটু হলেও, যে রাহু যখন উগ্র হচ্ছে বৃহস্পতি তখন বলছে এই তুমি একটু শান্ত হও, আজকের দিন একটু শান্ত থেকো, অন্তত আমি তোমাকে বলছি, এ কথা বলবে না বৃহস্পতি? যদি বৃহস্পতি এই কথা বলে যে তুমি আজকের দিনে শান্ত হও, তো রাহু কি শান্ত হবে না উল্টে সে তার প্রতিক্রিয়া দেখাবে? বৃহস্পতিটা তো নিঃস্বস্ত হয়ে আছে স্যার, নিঃস্বস্ত হলে কি তার ফলটা কি ভালো থাকবে স্যার? বৃহস্পতি নিঃস্বস্ত হলে যে ধরুন আমি এখানে দাঁড়িয়ে না থেকে আমি নিচে বসে ক্লাস করলাম, তাতে কি আমার শক্তি কতটা কমবে? কত পরিমাণ কমতে পারে বলেন? অল্প হয়তো কমতে পারে স্যার। হ্যাঁ, তো তুঙ্গস্থ আর নিঃস্বস্ত, তুঙ্গস্থ একটু বেশি শক্তিশালী থাকবে, নিঃস্বস্ত একটু শক্তিশালী কমবে। তাই বলে যে মোটে কিছু থাকবে না, নিঃস্বস্ত মানে সে বিছানায় পড়ে গেছে এটি কিন্তু হতে পারে না। জি স্যার। বা কিছুক্ষণ ধরুন ঘুমিয়ে আছে, একটি গ্রহ বক্রস্থ হয়ে আছে মানে ধরুন একটু সে ঘুমিয়ে বা বিশ্রাম নিচ্ছে, তো বিশ্রাম নিচ্ছে মানে ও জাগবে না তা কিন্তু নয়। যেমন ধরুন সিংহ নিদ্রা যাবে, কিন্তু নিদ্রা ভঙ্গ হলে সে কিন্তু ওই পরেরটা ফুসিয়ে নেবে না? এক মিনিট একটু। হ্যালো, দুটোর পরে ফোন। হ্যাঁ আছি। আচ্ছা, তো সেই যে এই যে বৃহস্পতি নিঃস্বস্ত বা বৃহস্পতি ধরুন বক্রস্থ বা শনি বক্রস্থ, এতে কি হবে? সে একটু বিশ্রাম নিচ্ছে বা একটু স্লো গতিতে চলছে। তো স্লো গতিতে চলছে সে, যে পরবর্তীতে ধরুন এখন আমি একটু স্লো গতিতে গাড়িটা চালাচ্ছি, আমার 4 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে, তো যেটুকু আমি স্লো গেছি, আমি যখন রোড ফাঁকা পাবো তখন কি আমি ওটুক টেনে আগানোর চেষ্টা করব না? করবো নাকি? করব। এটা কিন্তু করবো, এটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে, মানে বুঝে নিতে হবে যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তার মানে এই নয় যে সময়ের কোনো মূল্য নেই, এটা কিন্তু ভাবা যাবে না।
সময়ের কাজ সময়ে না করলে মানুষ বলে যে সময়ের 1 ঘা আর অসময়ের 10 ঘা। আপনি সময়ের কাজ সময়ে না করলে মাটি নরম থাকতে যদি সেটাকে বাঁকা করে বা আপনি ইচ্ছামতো তৈরি করতে পারবেন, কিন্তু মাটিটি পুড়িয়ে যখন ইট বানানো হয়ে গেল তখন কি ওকে আর বাঁকা সোজা করা যাবে? অর্থাৎ সময়ের মূল্য কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ যে সময়টি যে গ্রহ নিচস্থ থেকে বা ঘুমন্ত থেকে বা বক্রস্থ থেকে যে সময়টা নষ্ট করবে, সেই সময়টা নিশ্চয়ই সেই ব্যক্তি যদি সচেতন হয় তাহলে ওই সময়টাকে কভার করার চেষ্টা করবে বাকি সময় বাড়তি সময় দিয়ে। ধরুন আজকে বিগত 1 মাস ধরে, পুরো 1 মাস ধরে মানে টোটাল আমার এই পেশার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। তো এই যে বিচ্ছিন্ন করে রেখেছি, আমি এটাকে কি কভার করার চেষ্টা করব না? আমি যতটুকু পিছনে পড়েছি এটা কিভাবে কভারেজ দেওয়া যায়, এর জন্য আমার একটা চেষ্টা তো নিশ্চয়ই থাকবে। তো ঠিক তদনুরূপ ওই গ্রহগণ বকরি বা ঘুমন্ত বা ধরুন আপনার নিচস্থ থাকলেও সে পরবর্তীতে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। স্যার, হ্যাঁ বলুন। আমার একটা কোয়েশ্চেন আছে। আমার মকর রাশি স্যার, কিন্তু আজকাল ঠান্ডা জনিত কারণে আমি সমস্যায় ভুগছি স্যার। এই যে ষষ্ঠপতি, ধরুন ষষ্ঠ এবং নবমপতি বুধের উপর রাহুর দৃষ্টি পড়েছে। এখানে আপনার কি করতে পারে, যদি বৃহস্পতির দৃষ্টি না থাকতো এই ঠান্ডা দেখা গেল আপনাকে গলায় কফ আটকায় দিয়ে এই করতে থাকতে হতো, সেখানে সামান্য একটু ঠান্ডা লেগেছে, বা বড় কিছু হতে পারতো, সেখানে অল্প পর্দে যাচ্ছে, এই দৃষ্টিটুকু পড়েছে বিধায়। এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া বুধ নাক কান গলার রোগ, মুখ গহ্বরের কোন রোগ, নার্ভের কোন রোগ, এগুলো তৈরি করে, তাই তো নাকি? আর বুদ্ধিভংসতা, মানে বুদ্ধিভংসতা, তোতলামি, এইগুলো লালা ঝরা, এইগুলো হচ্ছে বুধের রোগ। তো নাক কান গলার মধ্যে ঠান্ডা তো গলার মধ্যে দিয়ে আসে, কফ টেন্ডেন্সি যাকে বলে, গলা থেকেই তো ওঠে, সেটাই করেছে। কিন্তু এইটা চরম আকার ধারণ করতে পারত যদি না আপনার এখানে এই বৃহস্পতির দৃষ্টিটুকু না থাকতো, শুধু রাহুর দৃষ্টি থাকতো। বৃহস্পতিটাকে সরিয়ে আপনি এখানে দিয়ে দিন, দেখবেন বুঝতে পারবেন যে আপনার ওই দিকটা কেমন যায়। এবার যদি আসি যে মকর রাশির জাতক জাতিকাদের বা মকর লগ্নের জাতক জাতিকাদের, তার কিন্তু দশম ভাবে রবি মঙ্গল বসে আছে, তাহলে তার কর্মভাব কেমন হবে, কর্ম দেখতে হবে। এ কিন্তু একেবারে ওই মানে একেবারে কোষ্ঠী বিচারের মতো দৈনিক বিচার, একই রকম কিন্তু। তো দৈনিক বিচারে আমরা সাধারণত শর্টকাট পথে মারি দিই, তো এই শর্টকাট নয়, এটা কিন্তু একেবারে কোষ্ঠী বিচারই কিন্তু আপনারা শিখে আসতেছেন। এই দৈনিক বিচার করতে গিয়ে কোন কোন দিকে নজর রাখবেন, এই নজরটা রাখার জন্যই কিন্তু আপনাদের বলা। এটাই কিন্তু আপনাদের জীবনের ওই যাই বিচার করুন না কেন, সব বিচার কিন্তু এখান থেকেই হয়। আমি প্রথমে বলেছি যে দৈনিক থেকে সাপ্তাহিক, সাপ্তাহিক থেকে মাসিক, মাসিক থেকে বাৎসরিক, বাৎসরিক থেকে সারা জীবন, যাই বিচার করুন না কিন্তু এই সূত্র কিন্তু দৈনিক থেকে শুরু হবে। অর্থাৎ আগে দৈনিক জানার পরে পরবর্তীতে প্রয়োজনে একদিন আমরা মাসিক একটা ক্লাস নিব বা সাপ্তাহিক একটা নিব, তারপরে মাসিক একটা নিয়ে বাৎসরিক একটা নিলাম, তাহলে কিন্তু আপনারা এবার 10 বছর কেমন যাবে আপনারা বের করতে পারবেন। বা হয়তো তখন ওই দশা অন্তর্দশা, মানে যে হয়তো আপনার মঙ্গলের দশাকাল কেমন যাবে, বৃহস্পতির দশাকাল কেমন যাবে, এগুলো কিন্তু আমরা নিশ্চয়ই বের করতে পারবো না? তাহলে এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কর্মভাবে রবি নিচস্থ, রবি কিন্তু অষ্টমপতি নিচস্থ, আর মঙ্গল তার কি, মঙ্গল দেখুন চতুর্থপতি এবং আয়পতি, চতুর্থ এবং আয়পতি, সে বসে আছে দশম ভাবে। তো মঙ্গল মকর লগ্নের ক্ষেত্রে বা মকর রাশির ক্ষেত্রে কি শুভ না অশুভ, এটা আগে আপনাদের দেখতে হবে। মঙ্গল পাপ গ্রহ, আর রবির কথা কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে কখনোই কিন্তু আমরা রবির কথা বলিনি, যে রবি শুভ না অশুভ এটা কিন্তু বলিনি, কিন্তু রবি অশুভ, অষ্টমপতি তো দোষ রয়েছে, তাহলে সে আরো নিচস্থ হয়েছে। তাহলে আজকে যদি আমরা চেষ্টা করি যে চাকরির ইন্টারভিউ দেব, দেখবেন যে ওই চাকরির ইন্টারভিউতে যাওয়ার পথেই বাধা, বা ইন্টারভিউ দিতে গেলাম ইন্টারভিউটা হলো না, বা চাকরিতে জয়েন লেটার নিয়ে গেলাম আজকে অফিসার নেই, যোগদান করতে পারলাম না,
বা কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ওই সহকর্মীদের সাথে গন্ডগোল বাঁধলো, গন্ডগোল বাঁধে মনোমালিন্যতা তৈরি হয়ে গেল। আবার কর্মক্ষেত্রে আপনি ভালো কোনো কাজ করলেন না, মানে পুরস্কার পাওয়ার কথা, আজকে উপহার উপঢৌকন পাওয়ার কথা, কিন্তু সে দিল না, কারণ রবি নিঃস্ত আর এদিকে মঙ্গলের সেই দোষ রয়েছে, এখানে পাপস দোষ রয়েছে, যার জন্য আমি যে মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রম দিলাম সে শ্রমের ফল কিন্তু আমি পেলাম না। এবার যদি আসি আয় ভাব, একাদশ ভাব, তো একাদশে শুক্র বসে আছে, শুক্র হচ্ছে পঞ্চম এবং দশম পতি। তো দেখতে হবে যে হ্যাঁ মকর রাশি, মকর লগ্ন বা মকর লগ্নের ক্ষেত্রে শুক্র কি গ্রহ, শুক্র কি শুভ না অশুভ গ্রহ? শুক্র কিন্তু একাই শুভ গ্রহ, কিন্তু সে বসে আছে একাদশে, আর একাদশে কেতু। সবসময় আমরা কিন্তু বলেছি যে নবম দশম একাদশে কেতু শুভ ফলদাতা, তাছাড়া সে তুঙ্গস্থ। তাহলে কর্মভাবে তার অশান্তি বিরাজ করতে পারে, তাই বলে আয় উপার্জন কিন্তু কম হবে না, বরং ঝটকা উপার্জন হবে। এইবার সে ব্যক্তি কর্ম করছে, বাইরে চা খাতে বেরোয়েছে, বেরোয় দেখে কি যে এখানে একটি লটারি চলছে। মানে লটারিতে কি হবে যে 10 টাকার লটারি, কেউ রাইস কুকার পাবে, কেউ চামচ পাবে, সর্বোচ্চ পুরস্কার এইরকম, কেউ একটি কলম পাবে, কেউ একটি পাবে, 10 টাকা লটারি। হয়তো কেউ এসে বলছে স্যার 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 10 টাকা 10 টাকা 10 টাকা, হ্যাঁ দেখুন এই সর্বোচ্চ পুরস্কার। আর এই উনি ভাবলো কি ধুর 6 টাকা দিয়ে তো একটি চাই খাচ্ছি, তো 10 টাকা পকেটে বের করে দিয়ে একটি লটারি কাটি। কেটে দেখা গেল যে সর্বোচ্চ পুরস্কার আছে আয়রন বা ওই রাইস কুকার বা ধরুন আপনার একটা ওই ব্যালেন্ডার, এইসব জিনিসপত্র নিয়ে হকাররা কিন্তু ঘোরাফেরা করে। তো এই করার সময় দেখা গেল সেই 10 টাকায় একটি বড় থাবা দিয়ে দেবে, এমনটি কিন্তু ঘটিয়ে দিতে পারে। মানে কেউ তো আকস্মিক প্রাপ্তি ঘটাবে। আর কি শান্তনু দাদা তাড়াতাড়ি একটা লটারি কাটি ফেলেন। ঠিকই বলেছেন দাদা। আচ্ছা, তাছাড়া শুক্র এখানে কি অবস্থা? শুভ গ্রহ, কিন্তু শুক্র পঞ্চম এবং দশম পতি, সে কিন্তু শুভ এবং একাদশে বসে আছে। মানে স্যার একটা বিষয়, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে রবি যদি মঙ্গলের সাথে যুক্ত হয়ে আপনার তুলায় বসে আছে, কিন্তু স্বয়ং চতুর্থপতির ঘরে কেতু যুক্ত হয়ে আছে, চাকরির ক্ষেত্রে মা দেখা যাচ্ছে দই খাইয়ে দিল, সেখানে কি মায়ের সাথে মতামত হতে পারে কিনা? চতুর্থ ভাব, চতুর্থ ভাব মানে চতুর্থপতি মঙ্গল, চতুর্থপতির ঘরে স্যার বসে আছে, মানে মঙ্গলের ঘরে, অর্থাৎ কে বসে আছে? আপনার হচ্ছে বৃষ্টিকের ঘরে স্যার কেতু বসে আছে। হ্যাঁ, বৃশ্চিকের তো কেতু বসে আছে। জি স্যার, এই ক্ষেত্রে কি মাতার সাথে একটু মতামত হতে পারে চাকরি ইন্টারভিউ? বরং মঙ্গলের দৃষ্টি অষ্টমপতি এবং চতুর্থপতি মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে হতে পারে, এখানে কেতু বসে থাকার কারণে হতে পারে না। এটা কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে হতে পারে, নিজ গৃহে পড়েছে, এটা কিন্তু কেতুর কারণে হবে না এখানে। তো এই যে স্যার আজকে কি মকরের যোগাযোগ ব্যবস্থা খারাপ হবে? যোগাযোগ ব্যবস্থা খারাপ হবে স্যার? আচ্ছা, আসতেছি আমরা সেইটা। আমরা ভ্রমণ বিচার করি সাধারণত কোথা থেকে? ভ্রমণ বা ধরুন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ বা মিত্রতা স্থাপন, কারোর সঙ্গে দেখা করতে গেলাম, সেই দেখা করতে যে দেখা হবে নাকি আমার মুখ গুমরা করে ফিরে আসতে হবে, কারোর জন্য 2 ঘন্টা লাইনে অপেক্ষা করে দেখা হবে কি হবে না, এটা তো আমাদের বুঝতে হবে বা জানতে হবে, হবে না? এটা কোন গ্রহ করবে, কোন ঘর করবে? চন্দ্র চন্দ্র করবে স্যার, চন্দ্র করবে, আর ঘর কোনটা করবে সেটা জানি না স্যার। হ্যাঁ, দ্বাদশ ঘর স্যার। দ্বাদশ ঘর তো ভ্রমণ করাবে, এইবার যোগাযোগ করাবে কে? স্যার পঞ্চম ঘর। হ্যাঁ, পঞ্চম ঘর স্যার, পঞ্চম ঘর স্যার, বুঝলাম না। পঞ্চম 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 পঞ্চম। ঠিকই। পঞ্চম ঘর, যোগাযোগ চতুর্থ ঘর কিন্তু বন্ধু মিত্রদের মিত্রতা তৈরি করে, বন্ধুত্ব তৈরি করে, বন্ধুত্ব ফাটায় বা বন্ধুত্ব স্থাপন করে। অর্থাৎ যোগাযোগ তৈরি করার ক্ষেত্রে চতুর্থ ঘরের গুরুত্ব কিন্তু অধিক, সব থেকে বেশি। আর ভ্রমণের ক্ষেত্রে দ্বাদশ ঘরের গুরুত্ব বেশি। এইবার আপনি ভ্রমণটা কর্মের জন্য হবে, ব্যবসার জন্য হবে না উচ্চশিক্ষার জন্য হবে, এটার উপর নির্ভর করবে। যদি কর্মের জন্য হয় তাহলে কর্মভাবকে দেখতে হবে, যদি শিক্ষার্থী হয় তাহলে শিক্ষার জন্য দেখতে হবে, যদি ধর্মীয় যাত্রা হয় তাহলে তাকে কিন্তু সেই ধর্মীয় যাত্রা মানে দশম ভাবে বৃহস্পতির কানেকশন থাকতে হবে, তবেই না কিন্তু ধর্মীয় যাত্রায় তার বিদেশ গমন হবে, বা দ্বাদশে বৃহস্পতির কোনো যোগসূত্র থাকবে তবেই ধর্মীয় যাত্রা হবে। আর যদি বুধের যোগসূত্র থাকে তবেই না ব্যবসা বাণিজ্যের কারণে তার বিদেশ গমন হবে, এটা বুঝতে হবে।
আর যোগাযোগ কিন্তু তৈরি করবে বিশেষ করে মানে আমি কার সাথে দেখা করতে যাব কেন, আমার তো কোনো কাজ আছে নিশ্চয়ই তার সঙ্গে। তাহলে সে হয় আমার পূর্ব পরিচিত বা অপরিচিত। এখন দেখা হওয়ার পরে সে বন্ধু হবে, মিত্র হবে, প্রেমিক হবে, প্রেমিকা হবে, বা ধরুন একটা কিছু তো হবে, বা বস হবে, বা ধরুন এমন হতে পারে যে কোনো ছাত্র ক্লাসে পড়াশোনা করেছে কিন্তু কোনোদিন প্রিন্সিপাল স্যারের সাথে দেখা হয়নি, আজকে দেখা করতে গেছে প্রিন্সিপাল স্যারের সঙ্গে, প্রিন্সিপাল স্যারের সঙ্গে তার দেখা হবে কি হবে না, বা দেখা হয়ে সেটা প্রিন্সিপাল স্যার মাথায় হাত দিয়ে আশীর্বাদ বা দোয়া করবে, নাকি বলবে কি এই তুমি কালকে আসো, এরকম ঘটবে কিনা, এটা তো চতুর্থ ভাবই দেখবে। কারণ মিত্রতা তৈরি করে দেবে তো চতুর্থ ভাব, মাতা মিত্র স্থান তো চতুর্থ ভাব। তো মাতৃমূর্তির মমত্ব তৈরি হবে, তবেই না আমরা যদি পাওনা টাকা চাইতে যাই তো উল্টে মার খেয়ে আসবো, নাকি সে বসায় একটু চা খায় বলবে যে ঠিক আছে বাবারে আমি আজকে দিতে পারতেছি না, তুমি 5 দিন পরে আসো, নাকি টাকা চাইতে গেলে আটকে ধরে ভালো মতো মার দিয়ে তারপরে ছেড়ে দেবে, কোনটা করবে? এবার চতুর্থ ভাব যদি খারাপ থাকে তাহলে নিশ্চয়ই মায়ের দর খেয়ে খালি হাতে ফিরতে হবে, বা যে তাকে দেখা পাওয়া যাবে না। আর যদি পাওয়া যায় তাহলে চা খাইয়ে বসিয়ে বলবে কি যে ঠিক আছে আপনি অমুক দিন আসুন, অমুক দিন এসে আপনার টাকাটা নিয়ে যান। এই মিত্রতা তৈরি করবে তো চতুর্থ ভাব। তো চতুর্থ ভাবে কিন্তু দেখুন রবি আর মঙ্গলের দৃষ্টি পড়েছে। তো এই যে দৃষ্টিটা পড়েছে এটা মঙ্গলের নিজ গৃহ, কিন্তু নিজস্ব রবিরও তো এখানে দৃষ্টি পড়েছে, রবি তার অষ্টমপতি, তাহলে অষ্টমপতির তো দোষও রয়েছে, তারও দৃষ্টি ওখানে আছে। তাহলে নিশ্চয়ই এই যে মিত্র যোগাযোগ ভাব কিন্তু খুব একটা ভালো হবে না, হবে। এইবার দেখুন যে শুক্রটা, যেটা নিয়ে আমরা মূল আলোচনা করছিলাম, যে আমাদের কাজ হচ্ছে কি রাশি, মকর রাশি, মকর রাশি এবং মকর লগ্ন। শুক্র কিন্তু একাই রাজযোগকারক। তো শুক্র পঞ্চমপতি এবং সে দশমপতি, তাহলে বিদ্যাপতি আর কর্মপতি সে একাদশে আছে। তাহলে নিশ্চয়ই বিদ্যাভাবে রাহু তুঙ্গস্থ থেকে সেই শুক্রের উপর দৃষ্টি দিয়েছে, তুঙ্গস্থ কেতুর সাথে বসে আছে। খুব ভালো করে একটু অনুধাবন করার চেষ্টা করুন। বিদ্যা এবং কর্মপতি একাই রাজযোগকারক মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। তো তার উপরে রাহুর দৃষ্টি পড়েছে, তুঙ্গস্থ রাহুর, তো কেতুর সাথে যুক্ত আছে মানে তো রাহুর দৃষ্টি থাকবেই, সপ্তম দৃষ্টি। তো এখানে কেতুর প্রভাবে শুক্র জাগ্রত হবে না রাহুর দৃষ্টিতে শুক্র নিষ্প্রভ হবে, এটি কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যে পূর্বে বললাম যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে কিন্তু পরীক্ষা স্থলে পৌঁছাতে পারবে না, বা হয়তো লেখাপড়ায় মন বসবে না, লেখাপড়া অন্যদিকে যাবে, কিন্তু পঞ্চম পতি আর দশম পতি তো সেই একাই রাজ্য, সে কেতুর সাথে বসে আছে। তাহলে কি হবে, কি হবে বলেন? তুঙ্গস্থ কেতুর সাথে বসে বাধা যতই বাধা দিক না কেন, মানে কর্ম এবং লেখাপড়ায় যতই বাধা দিক না কেন, যত বাধা মানে যত মুশকিল তত আসান, এই যে কথাটি অতিক্রম করতে পারবে স্যার। হ্যাঁ, বাধাটা সে অতিক্রম করে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাধাটাকে সে অতিক্রম করে শুক্রের বলে এগিয়ে যেতে পারে। তাছাড়া এই যে শুক্রের বলে সে যে এগিয়ে যাবে, আর শুক্র আর কি দেয়? শুক্র তো সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রতিষ্ঠা এগুলোই তো দেয়, সেই সঙ্গে ধন, ঐশ্বর্য, সম্মান এগুলো দেয়। তাহলে সে তার বাবা মার কাছ থেকে আশীর্বাদ পেতে পারে, তারপরে সুখ শান্তি পাওয়ার মতো যত কাজ, তেমন কোনো কাজ ঘটতে পারে, মানসিক তৃপ্তি পাওয়ার মতো কোনো কাজ ঘটতে পারে কর্মক্ষেত্রে। তো যতই কর্মক্ষেত্রে শনির দৃষ্টি থাকুক, আয়ভাবকে কিন্তু আয়ভাবে এই শুক্র রাজযোগকারক তুঙ্গস্থ কেতুর সাথে একাদশে থাকার কারণে তার কিন্তু বাধা যতই পড়ুক না কেন অবশেষে কিন্তু সে জয়ী হবে না, হবে। এইবার যদি বলেন যে দ্বাদশপতি আর তৃতীয়পতি বৃহস্পতি নিচস্থ হয়ে আমার রাশিতে বসে আছে, তো রাশিতে শনিও তো স্বয়ং মারক, সে নিজেও বসে আছে স্বয়ং মারক, আর দ্বাদশপতির তো দোষ বৃহস্পতি, তাছাড়া নিচস্থ হয়ে বসে আছে। তাহলে এখানে বৃহস্পতির কি কোনো আসলে মানে শুভ প্রভাব আমরা পাবো কি পাবো না? তো সে তৃতীয়পতি রাশিতে বসে আছে, আবার তৃতীয় কিন্তু শনির দৃষ্টি আছে।
তো আগেই তো বললাম বৃহস্পতি যতই ঘুমন্ত থাকুক, যতই নিঃস্বস্ত থাকুক, সে জেগে উঠলে কিন্তু কাবার করে নেবে। যখন সে চাঙ্গা হবে বা যখন চলমান হবে তখন কিন্তু সে করে নিবে। কিন্তু দ্বাদশপতির তো দোষ হিসেবে, যেহেতু দ্বাদশপতি নিঃস্বস্ত হয়েছে, মানে ব্যয়ের ভাব, ব্যয়পতি নিঃস্বস্ত হয়েছে, আর বৃহস্পতি গুরুজনদের দেখে সবসময়, গুরু মানে পিতা মাতা, দাদু দিদা বা ঠাকুমার ঠাকুরদা, তারপরে ধরুন আপনার বয়োজ্যেষ্ঠ পরিবারের যদি কেউ থাকে, এই গুরুদের দেখে, এমনকি শিক্ষকদের দেখে, বা ধরুন যারা মানে গুরু স্থানীয় যারা, তাদের দেখবে না দেবগুরু। তাহলে কি হতে পারে, এখানে বলা যেতে পারে যে বৃহস্পতিটা নিচস্থ হয়েছেন এবং স্বয়ং মারক শনির সাথে যুক্ত হয়ে আছে থাকার কারণে এই পরিবারের আজকের দিনে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। ইভেন কি বড় ভাই বড় বোন, তাদের শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ হতে পারে। বলেন তো কেন বড় ভাই বড় বোন বললাম? শনির তৃতীয় দৃষ্টি স্যার। ইয়েস, তৃতীয় ভাবে শনির তৃতীয় দৃষ্টি, আর তৃতীয় পতি হচ্ছে বৃহস্পতি। ওই যে বললাম গুরু স্থানীয়, তাহলে বড় ভাই বড় বোন কি গুরু স্থানীয় না? তারা নমস্য ব্যক্তি না, আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি না? তাদের অসুস্থতা হতে পারে। এইবার যদি আপনাদের প্রশ্ন থাকে যে তাহলে আমাদের কোন দিন ছোট ভাই ছোট বোনের শরীর খারাপ করতে পারে, হ্যাঁ এবার প্রশ্ন থাকতে পারে না? হ্যাঁ প্রশ্ন স্যার এটা পারে। এইবার যদি ধরেন ছোট ভাই ছোট বোন আর একাদশপতি বড় ভাই বড় বোন। হ্যাঁ সুন্দর কথা বলেছেন। এইবার যদি এখানে ধরুন দ্বাদশে শুক্র অবস্থান করতো, তাহলে কি হতো? আর এই দ্বাদশ মানে তৃতীয় ঘরও যদি শুক্র হতো, যদি ধরুন আপনার মিনে বৃহস্পতি আর শনি বসে আছে, সে তৃতীয় ভাবে দৃষ্টি দিয়েছে, মিনের সপ্তম অষ্টম নবমপতি শুক্র, এইবার সে গিয়ে দ্বাদশে অবস্থান করেছে, তাহলে হতে পারতো, ধরে নেওয়া যেত যে ছোট ভাই বোনের অসুস্থতা হবে, বা সন্তান নয় এখানে তৃতীয় ভাব, তাই বলা যেতে পারতো, যেত না? বলা যেতে পারতো। কিছুটা বুঝতে পেরেছেন কিনা? যদি পারেন তাহলে আমরা সিরিয়ালি কিন্তু এবার মেষ রাশির থেকে আসবো। এটুকের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলুন। স্যার আমার দুইটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার মকর রাশির এই যে স্যার ওই শুক্র হচ্ছে একমাত্র শুভ গ্রহ, সে যদি স্যার দ্বাদশে ব্যস্ত হয় আর লগ্নে যদি স্যার মানে কোনো গ্রহ না থাকে স্যার, একদম গ্রহ ছিল থাকে, তাহলে কি হবে? তার উত্তর তো এখনই পেয়ে যাবেন, যে যখন মেষ রাশি দেখবো কোনো গ্রহ নেই, তাহলে কি হবে এখনই তো পেয়ে যাবেন। তাহলে স্যার শুক্র যদি স্যার ব্যস্ত হয়, সাউন্ড পলিউশন হচ্ছে, কার এখান থেকে একটু সাউন্ডটা মিউট করে রাখেন। হ্যাঁ এখন 11টা থেকে 2টো পর্যন্ত আসে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যেমন রাহু কেতু শুক্র যে পজিশনে বসে আছে স্যার, রাহু শুক্রকে দৃষ্টি দিচ্ছে, সমসপ্তমে শুক্র তো স্যার রাহুকে দৃষ্টি দিচ্ছে। এই প্রশ্নটা আরেকবার একটু করবেন, আমি 1 মিনিটের জন্য একটু ছুটি নিচ্ছি একটা জরুরি ফোন নেওয়ার জন্য। ঠিক আছে। হ্যাঁ নারায়ণ বাবু নমস্কার। এখানে গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার কারণে হর্ন গুলো ফ্লাশ হয়ে আসছে। যদি অপরাধ না নেন আপনি একটু মিউট করে দেন। কাজ শুরু করেছি তো বলে খানিকটা দিন হচ্ছে আমি কাজটা না দেখি না কাজটা এখন তো আমাদের দেখা তো ওই পর্যন্ত কমপ্লিট। এখন কাজ করে কাজের ফলাফলের উপর আমার বলতে হবে না, যেহেতু আপনি দাদা মানে তো উনি আমারও Hey!
ওই এই ব্যাপারে দাদা কি বলে কথা বলবো নেই শেষ করে দাও। রাস্তার কাছে গেছিলাম, উনি বলছে কি যে এই গত দেখা করে আসলাম। হ্যাঁ, প্রেসিডেন্ট তো জয়পুরা না বাড়ি। কিন্তু এখন তো ঘুষ না খেয়ে আর কাজ করবে না, মানে এখন সে ঘুষ খাবেই। আমরা ওদিকে এখন না, এখন উনি বলতেছে হয় মূসকের নিয়ম নেই, তারপরেও 18 লাখ টাকা মূসক দিয়ে আসতে হবে আর 16 লাখ, আর না হলে ওনাকে অর্ধেক টাকা করবে। আর অর্ধেক টাকা দেখি আপনি সরাসরি, আমি যদি ওই জন্য সাবজেক্টে না পার আপনাকে কিন্তু ওইভাবে বললে দেখা গেল শেষকালে কিছু করে দিল না। এইটা ওইভাবে অনুরোধ করলে হচ্ছে না, আমরা একজন সাবজেক্টকে দিয়ে অলরেডি অনুরোধ করা আছে, মানে একটা লাইনে আগাস সেটাই হবে একটা অন্যভাবে বলছে। আমি চাচ্ছিলাম যে যদি লাখ 5 টাকা নিলেও আমাকে কাজটা করে দিতে পাওয়া যায়, আমাদের কাজটাকে করায় দেওয়া যায়। হ্যাঁ, লোনের ইয়ে অ্যাপ্রুভাল কপি দিতে স্যার স্যার আপনি মিউট করে কথা বলুন স্যার। আনমিউট করে নিয়ে স্যার। 5 লাখ মানে আমাদের ওই ইয়েদের যে সাবজেক্টে যোগাযোগ করতেছে, যে বই যোগাযোগ করছে ওরা কম হয়েছে। এই জন্য আজকে কালকে রেজাল্ট পাওয়াটা শুক্রবার তো আবার তখন কি তন্ময় দাদা ভাই, যদি না হয় তাহলে সেক্ষেত্রে হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি মেষ লগ্নের ক্ষেত্রে কি হতে পারে? আগে অশুভ গ্রহগুলো বাছাই করে নিতে হবে এবং গোচরের পরিস্থিতি সরি বাবু, আমাদের এমন একটা ফোন ছিল, আমি না ধরলে নয় ছিল আর কি। যাই হোক, আপনাদের সময় নষ্ট করলাম, এর জন্য দুঃখিত। তো এবার বলুন যে কি প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা স্যার আমার প্রশ্নটা ছিল স্যার, আমার প্রশ্নটা ছিল যেমন আমরা এই যে শুক্র কেতু বৃশ্চিকে বসে আছে এবং রাহু বসে আছে বৃষতে। রাহু দৃষ্টি দিচ্ছে শুক্রের প্রতি, সমসপ্তমে তো স্যার একে অপরকে দৃষ্টি দেয়, সেই ক্ষেত্রে কি শুক্রের কোনো শুভ প্রভাব পড়বে না স্যার দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে? দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে শুক্রের কোনো শুভ প্রভাব আসবে কিনা তাই? হ্যাঁ সেটা স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে মকর রাশি, মকর মানে মকর লগ্নের ক্ষেত্রে শুক্র তো একাই রাজযোগ কারক গ্রহ।
এখানে দৃষ্টি দিয়ে শুক্রকে দুর্বল করতে পারবে না। কিন্তু যখন মেষ রাশির ক্ষেত্রে যাব আমরা, তখন কিন্তু সে শুক্র কিন্তু আর রাজযোগ থাকছে না। যখন কিন্তু অষ্টম ভাবে শুক্র বসে আছে, তার উপর রাহুর দৃষ্টি পড়েছে, তখন কিন্তু খারাপ হয়ে যাবে। আবার বৃষ রাশির ক্ষেত্রে যখন আমরা যাব, তখন বৃষ রাশির ক্ষেত্রে গেলে কিন্তু তখন শুক্র কিন্তু পাপ গ্রহ, আবার সে তার সপ্তমে বসে আছে, তার ষষ্ঠপতি এবং সে রাশি অধিপতি, সেখানে রাশিতে তুঙ্গস্থ রাহু বসে আছে, শুক্র কিন্তু ওখানে নিষ্প্রভ হয়ে যাবে। অর্থাৎ ঘর অনুযায়ী গেলে আপনারা কিন্তু প্রত্যেকটা উত্তর কিন্তু পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি, বুঝতে কিন্তু পারছি। আপনাদের একটু মানে অনুধাবনটা করতে হবে, কিন্তু খুব সূক্ষ্ম নজর দিয়ে। এটা হচ্ছে আমার বিশেষ অনুরোধ। আর আমার আরেকটা অনুরোধ ছিল স্যার আপনার প্রতি। হ্যাঁ বলেন। স্যার আপনি তো আমার বিশেষ করে আপনার ওই আপনি যখন ক্লাস শুরু করেন স্যার, আমাদের এই যে প্রতিদিনকার নিউমারোলজির একটা ইন্ট্রোডিউস যদি দেন স্যার, যে তাহলে জিনিসটা খুব ভালো হয় স্যার। প্রতিদিনকার নিউমারোলজি ইন্ট্রোডিউস। হ্যাঁ, কেন? আজকে কত তারিখ? 29 তারিখ। 29/10/2021। যোগ করলে কত হয়? 2 1 8 স্যার। তাহলে 5 আর 2 7 8 হয়। 8। শনি স্যার। হ্যাঁ দেখেন শনি, আজকে 12 হচ্ছে শুক্র, মানে 6 8 আর 6 14 5। দেখুন, আমরা প্রথমে মেষের কথা গেল, আমি বললাম যে একটু উল্টে পাল্টে যা, তো উল্টে পাল্টে যেতে যেতে তন্ময় বাবু বললেন মকরে যায়, মানে মকরে সেই শনির ক্ষেত্রে যায়। আর বেশি আলোচনা হলো কিন্তু দেখুন বুধকে নিয়ে, বেশি আলোচনা হলো কিন্তু বুধকে নিয়ে, অর্থাৎ সংখ্যা সেই বুধের জায়গায় কিন্তু নিয়ে গেছে। আর পরিবর্তনটা ঘটাচ্ছে দেখুন, আজকের ক্লাসে কোনো ক্লাস ছেড়ে কিন্তু আমার ফোন রিসিভ করতে হয় না, কিন্তু আজকে আমার কাছে কোনো সৈন্য সামন্ত নেই, অর্থাৎ আমি একা, কেউ আমাকে সহযোগিতা করার মতো আমার পাশে এখন কেউ নেই, তো আমি একা হয়ে গেছি। তো একা হয়ে যাওয়ার কারণে দেখুন এই যে চন্দ্র যে পরিবর্তনটা ক্লাসের মধ্যে, ধরুন আমার এই 2 বার না 3 বার ফোন রিসিভ করতে হয়েছে। এমন ফোন, এই ফোনটি রিসিভ না করলে মানে কোনো ক্রমে পারতাম না। আগের দুটো যা হোক কে না কে ফোন করেছে, কিন্তু 5-6 বার করার পরে না ধরলাম, কিন্তু এই ফোনটি আমার দেখার পরে এটা না ধরে আর উপায় ছিল না, মানে উপায় নেই। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটি ঘটিয়ে দিচ্ছে। আবার ধরুন যে আমরা ক্লাসটি যখন শুরু করতে যাই, তখন সবাই আপনারা একমত হয়েছেন, কিন্তু আমাদের এক ভদ্রলোক যিনি নতুন ভর্তি হয়েছেন, মানে উনি তো বললেন যে কই, উনি কি আছেন লাইনে? আচ্ছা, উনি বললেন যে আমি তো মাঝপথে আসছি, আমি কি আদৌ বুঝতে পারবো কিনা, বা আমার একটু আছে। আসলে এটাই সত্য, কারণ হচ্ছে উনি তো নতুন আসছেন, তো আগের গুলো যদি সিরিয়ালে না দেখে আসেন তাহলে এটা বুঝতে আসলে একটু কষ্ট হবে। তবে আগের ক্লাসগুলোকে দেখে এসে যদি পরবর্তীতে উনি এই ভিডিওটা আবার দেখেন, তাহলে নিশ্চয়ই উনার তখন কিন্তু বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নয়, নাকি? এটা এমন কোনো কঠিন ক্লাস নয়, কিন্তু যতটা মেধা এর উপর খাটানো যাবে এটাই কিন্তু মাদার। এটা দিয়েই কিন্তু আপনি সারা জীবন চলবেন, এইটা দিয়ে দৈনিক দিয়ে, মানে যখন আমি দৈনিক বের করতে পারবো, তখন আমি কেন সারা জীবন বের করতে পারবো? অর্থাৎ আজকের ক্লাসটা কিন্তু সারা জীবনের জন্য, যতদিন না আপনারা জ্যোতিষ পেশায় থাকবেন ততদিন কিন্তু এটার বাইরে কোনো জ্যোতিষ করার সুযোগ নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই ক্ষেত্রে এই রাশি বিচারের ক্ষেত্রে কি নক্ষত্রের বিচারের প্রয়োজন আছে স্যার? অবশ্যই প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? সেই ক্ষেত্রে একটা প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার মনে করেন চন্দ্র আমার কোন নক্ষত্রে আছে? 14 ডিগ্রি মানে কোন নক্ষত্রে আছে বলেন? স্যার এইটা সে মনে করেন শনি রেবতী নক্ষত্রে ধর্ম শনি নয়, নক্ষত্রে শনি নয়, শনি নয়, গোচর বিচার চন্দ্র থেকে। আগে চন্দ্র বলুন। না শনিটা বলছি স্যার, শনি রেবতী নক্ষত্রে বসে আছে, আর বৃহস্পতি নিচস্থই দশমে বসে আছে, ক্ষেত্র বিনিময় করছে, এবং এই মকর লগ্নে, সেক্ষেত্রে কি বলাবে স্যার? কি প্রশ্ন করলেন জড়েং ঘড়েংটা তো আমি বুঝলাম না। স্যার আবার আমি বলছি শনি রেবতী নক্ষত্রে, হ্যাঁ ধর্ম নক্ষত্রে বসে আছে, রেবতী নক্ষত্রে মানে মিনে বসে আছে, মিনে রেবতী নক্ষত্রে শনি বসে আছে, আর বৃহস্পতি মকরে, মকরে কোন নক্ষত্রে? নিচুই বসে আছে। হ্যাঁ কোথায়? না ওইটা না, আমি জাস্ট ওইটা বললাম আমি। হ্যাঁ বৃহস্পতি কোথায় বসে আছে? স্যার এখন দেখি বললাম ওইটা নিচু হয়ে বসে আছে আর কি। ও নিচু হয়ে বসে আছে।
তাহলে শনি আর বৃহস্পতি ক্ষেত্র সেই ক্ষেত্রে- বিনিময় করেছে, এই তো। হ্যাঁ, সেক্ষেত্রে কেমন ফল হবে? এইটা দেখুন, শনি আর বৃহস্পতি কিন্তু এরা দীর্ঘস্থায়ী, মানে দীর্ঘদিন ধরে এক নক্ষত্রে অবস্থান করবে। তো দৈনিক বিচারের ক্ষেত্রে চন্দ্র 2.5 দিনে এক রাশিতে অবস্থান করবে। তো চন্দ্র আজকের দিনে যে নক্ষত্র থাকবে কালকে সেই নক্ষত্র থাকবে না, কিন্তু নক্ষত্র কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনারা তো পঞ্জিকায় দেখেছেন যে আজকে অশ্বিনী নক্ষত্র বেলা 12টা এত মিনিট এত সেকেন্ড পর্যন্ত, তারপর বরণী নক্ষত্র আরম্ভ হয়ে যাচ্ছে। তো তার নক্ষত্রকে সে চেঞ্জ করবে না? সে তো করবে। আবার কোন গ্রহগণ যদি বর্ডারে পড়ে, ধরেন রেবতী নক্ষত্রের একেবারে ওই 13 ডিগ্রি 20 মিনিটের 13 ডিগ্রি 19 মিনিটে আছে, আজকে 19 ডিগ্রি 30 সেকেন্ডে আছে ধরেন, তাহলে আগামীকাল তো বৃহস্পতি এখানে প্রবেশ করবে। কেন লেখা থাকে না যে বৃহস্পতি গোচরে মানে মকর থেকে কুম্ভে যাবে রাত্র 5 মানে সন্ধ্যা 5টা 25 মিনিট 32 সেকেন্ডের পর, এটা লেখা থাকে না? তো যদি 5টা 32 মিনিট এত সেকেন্ডের ভিতর আসে, 5টা 32 মিনিটের আগে যদি আগের দিন হয়, বা রাত যদি লেখা থাকে যে রাত 12টা 1 মিনিট 5 সেকেন্ডের পর যাবে, তাহলে 12টা পর্যন্ত তো আজকের দিন, আগের নক্ষত্র। তাহলে আজকের দিনের ফলাফল আর কালকের দিনের ফলাফল পরিবর্তন হবে না? হবে? হবে তো নাকি কিশোর বাবু? হবে? হ্যাঁ স্যার, আমি বলছি ওইটাই শুনতে চাচ্ছিলাম যে নক্ষত্রে কোনো ইফেক্ট হয় কি না, কিংবা ক্ষেত্র বিনিময় করছে সেক্ষেত্রে কি ফল হতে পারে। ক্ষেত্র কেউ শুনলো তো আমার আজকে ক্ষেত্র বিনিময় শুভ যোগে শুভ ফল দেবে, অশুভ যোগে অশুভ ফল দেবে। তবে ক্ষেত্র বিনিময় কিন্তু এক ধরনের রাজযোগের মধ্যে পড়ে। ক্ষেত্র বিনিময় কিন্তু এক ধরনের রাজযোগের মধ্যে পড়ে, মানে অশুভত্ব নাশ করে। যদি অশুভ ঘরেও ক্ষেত্র বিনিময় হয় তো অশুভের হার অনেকাংশে কমে। সেটা তার ঘর গৃহ অনুযায়ী লগ্ন সাপেক্ষে কোন ঘরে পড়েছে তার উপর নির্ভর করবে। এইবার যদি অষ্টমপতি ধরেন, নক্ষত্র সময় শুভ ফল দেয়, আপনার আগে নক্ষত্রে চলে গেলেন, তাহলে শিখবেনটা কি পশু? আপনি শিখবেন না আজকে রাশিফল একদিনের, যেদিনে ক্লাস সেই দিনে ক্লাস না নিয়ে অন্য দিনের তা নিয়ে আলোচনা করলে তা শিখবেন ইয়ে। আপনি ধরুন যে আপনার অষ্টমপতি ষষ্ঠে গেছে আর ষষ্ঠপতি অষ্টমে গেছে, বললাম যে ক্ষেত্র বিনিময় রাজযোগ তৈরি করলো বা এক ধরনের শুভযোগ। এবার অষ্টমপতি ষষ্ঠে ব্যাধিভাবে গেছে আর ব্যাধিপতি গেছে অষ্টম, তাহলে কি রাজযোগ দিয়ে দেবে নাকি ওখানে? হ্যাঁ দেবে। অর্থাৎ লগ্ন সাপেক্ষে তার অবস্থান নির্ণয় করতে হবে, অবস্থান কি হবে এটা বিচারে শিখতে হবে আপনাদের সূত্র অনুযায়ী। বিচার করার সময় কিন্তু কি পড়েছে তার উপরে আপনাদের বিচার করতে হবে। উনি জানবেন আজকে দৈনিক রাশিফল, উনি তার মধ্যে বৃহস্পতি আর শনির নক্ষত্র পরিবর্তন হবে কোথায়, শনির নক্ষত্র পরিবর্তন হতে গেলে মিনিমাম 2.5 বছরকে 3 ভাগ করুন, তাহলে 9-10 মাসের আগে শনির কোন নক্ষত্র পরিবর্তন হচ্ছে না, সেটা নিয়ে উনি টানাটানি করছেন। তাহলে শিখবেন কি? বলেন কি শিখবেন? এই দেখেন, এই যে জিনিসটা তৈরি করলো ক্লাসে আজকে, নিউমারোলজির কার প্রভাব বলুন? দেখুন, চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে বসে আছে। প্রথমেই আমরা আলোচনা করলাম শেষের যে 2 দিন সাপ্তাহিক, সেই 2 দিন কিন্তু চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে, মঙ্গল কিন্তু মানে বুধকে শত্রু মনে করে, আর হচ্ছে চন্দ্র শনি চন্দ্রকে শত্রু মনে করে, শনি চন্দ্রকে শত্রু মনে করে, তো শনির দৃষ্টি পড়েছে। তো চন্দ্র দেখুন আজকে কিন্তু চন্দ্র স্বক্ষেত্রে থাকলেও শনির দৃষ্টিতে সে কিন্তু দুর্বল, আর নিজস্ব বৃহস্পতির দৃষ্টিতে খুব বেশি সবল হয়নি, তার সাথে মঙ্গল যুক্ত হয়ে গেছে। মানে রাগ জেদ করাবেই, মানে আমাকে রাগী করে দেওয়া হবেই, যদি না দেওয়া হবে তাহলে কেন এই চন্দ্রের উপরে দৃষ্টি পড়েছে? চন্দ্র তারপর পুষ্য নক্ষত্রে আছে, শনি নক্ষত্র। হ্যাঁ, তাছাড়া শনি নক্ষত্রে আছে, পুষ্য নক্ষত্রে। এইবার আমার লগ্নটি কর্কট, তাহলে এখানে আমি চেতবো না বা আমার বাধা হবে না, তো হবে কার? আমারই তো হবে। স্যার একটু সাউন্ড আসতেছে স্যার, কার এখান থেকে জানেন? হ্যাঁ, তাহলে আমার লগ্ন কর্কট, আমি কিশোর বাবুর উপরে ক্ষিপ্ত হব না কেন বলেন? এই ক্ষিপ্তটা করাবে কে? করাচ্ছে তো আজকে এই মানে চন্দ্র এখানে থেকে, আমার লগ্নটা থেকে। আর আমার রাশিটা কিন্তু কুম্ভ, তাহলে আমার রাশিটা কুম্ভ,
কুম্ভ হচ্ছে অষ্টমপতি, আর আমার সপ্তম অষ্টমপতি, সে সপ্তমে বসে থেকে আমার লগ্নের উপর দৃষ্টি দিয়েছে। তাহলে বাধা তো এখানে নিউমারোলজিতে দেখুন অলরেডি এখানে কিন্তু চলে আসছে। আর সেই মঙ্গলকে নিয়ে দেখুন, মঙ্গল যে যাকে নিয়ে বলতেছি যে মঙ্গল, সে কিন্তু প্রথমে যে আলোচনা চলে গেছে সেক্ষেত্রে কিন্তু সেই মঙ্গল অশুভ অবস্থানে বসে আছে। রাহুর দৃষ্টি রাহুর দৃষ্টি নয়, শনির দৃষ্টি পড়েছে সেই মঙ্গলের উপর। আর শনির সঙ্গে কিন্তু রবি, মঙ্গল, চন্দ্র, তিনটি গ্রহের কিন্তু ঘোর শত্রুতা রয়েছে। তো এই মঙ্গল এখানে কি সাপোর্ট দেবে, মানে সাপোর্ট দেবে না আরো উল্টে ক্ষতি করবে? অবশ্যই এখানে ক্ষতি করবে। আর কর্কট লগ্ন আমার, তার চতুর্থের নিচস্থ রবি, আর তার সাথে মঙ্গল এবং রবি আর মঙ্গল চতুর্থে শনি দৃষ্ট। তাহলে এখানে ব্যাঘাত সৃষ্টি করবে না কেন? আবার তারিখে মিলে হচ্ছে কিন্তু সেই শনির দৃষ্টি আমার উপরে, তাহলে এটা তো আসবেই। এটা সহজভাবে তো বোঝা যায়, এটা আসবে, কোনো না কোনো দিক থেকে আসবে। তা না হলে আজকে আমার পাশে কেউ নেই, দুটি ফোন কিভাবে বাজছে একটু দেখুন। এর একটি ফোনের অবস্থা দেখুন, দুটো একই সঙ্গে বাজা শুরু হয়েছে, দেখেন। তো এই যে বাজছে, তারপরেও আমি ফোনটা ধরছি না। কিন্তু আপনারা যদি সেই প্রশ্নটা অন্যদিকে যান, তাহলে আর টাইম আছে 40 মিনিট, 38 মিনিট। তো আপনারা 12টা ভাবকে একটু শিখবেন না, শিখবেন না? তাহলে শিখাই এই ক্লাস কি আবার আরেকদিন পাবেন? কোনোদিন পাবেন না। আপনি যদি বলতেন, আপনার প্রশ্ন যদি থাকতো যে হ্যাঁ চন্দ্রের নক্ষত্র পরিবর্তন হলে, যেহেতু মানে গোচর দৈনিক রাশিফল লেখা, আগে সাবজেক্টটা দেখতে হবে, আর শিখবো দৈনিক রাশিফল লেখা এবং জানার পদ্ধতি। তাহলে দৈনিক জানবো আমরা, চন্দ্র তো সোয়া 2 দিন এক ঘরে থাকতেছে, তাহলে আজকের দিনে যে ফল হবে কালকের দিনে ভিন্ন ফল হবে কিনা স্যার, এটি থাকবে আপনার প্রশ্ন। তো পরের দিন চন্দ্র পুষ্যা থেকে পরের নক্ষত্রে যাবে, ধনিষ্ঠা নাকি? তো এই যে পরের নক্ষত্রে যাবে, তখন নক্ষত্রগত পরিবর্তন হবে, অর্থাৎ পরের দিনে যে ভাগ্যের কি হবে এটা থাকবে আপনাদের প্রশ্ন। কিন্তু আপনি শনি আর বৃহস্পতিকে ক্ষেত্র বিনিময় টেনে নিয়ে আসলেন, তাও কোথায়? এটা বল, এটা আগে ভাবতে হবে। আবারও আমি লাস্ট বারের মতো বলছি, ক্লাসের সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন হওয়া চাই, এর বাইরে যেন কোনো প্রশ্ন না হয়। কোন স্যারের ক্ষেত্রে কোন ক্লাসে যে সাবজেক্ট রিলেটেড ক্লাস হবে, সেই সাবজেক্টের বাইরে কোনো প্রশ্ন কেউ করতে পারবেন না, এটা যেন মাথায় থাকে। তো এবার আমরা তাহলে আসি মেষ রাশি। আমার যে প্রশ্নটা ছিল স্যার, আমার প্রশ্নটা ছিল স্যার, একটু যদি শুক্র যদি এই মকর লগ্নে কিন্তু একমাত্র শুভ গ্রহ এবং রাজ্যকার গ্রহ শুক্র যদি ব্যস্ত হয় স্যার, দ্বাদশে থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, শুক্র যদি এখানে দ্বাদশে থাকে, বৃহস্পতির ঘর না এটা বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতির ঘরে শুক্র তো কখনোই দ্বাদশে শুভ ফল দেবে না, রাজ্যকারক। তাহলে শুক্র যে গুরু চণ্ডাল দোষ তৈরি করবে। তাহলে আমরা যে শুক্র যে শান্তি, শুক্রের যে শান্তির প্রতীক, যে বা প্রশান্তির প্রতীক, ঘরে শান্তি, বাইরে শান্তি, অফিসে শান্তি, বা ধরুন কর্মস্থলে শান্তি, ব্যবসায় স্থলে সুখ শান্তি, এগুলো নষ্ট করবে। এমনকি আমরা যে বললাম যে গুরুজনেরা যারা অসুস্থতায় ভুগবে, তাদের নিয়ে শান্তি বিঘ্নিত হবে। এমন হতে পারে যে ধরুন আপনার বাবা অসুস্থ আর শ্বশুর অসুস্থ, দুইজন একই দিনে অসুস্থ, কি করবেন? এইবার বাবার যে হসপিটালে আছে ওই হসপিটালে যাবেন, শ্বশুরের হসপিটালে যাবেন না, বোর মুখ গুমরা করে বসে থাকবেন যে আমার বাবাকে দেখতে গেল না। আবার যদি শ্বশুরকে দেখতে চান, তো নিজের বাবা এদিকে, বলেন আপনি কোন দিকে যাবেন? তখন আপনাকে কি অবস্থানে ফেলবে দেখুন। ওই ক্ষেত্রে কিন্তু শুক্র তখন আপনার মানে কোনো না কোনো দিক থেকে 12টা নয়, 14টা নয়, 16টা বাজায় দেবে। যদিও 16টা কখনো বাজে না, বাজে হচ্ছে আপনার ওই 24 ঘন্টা ফরম্যাটে গেলে দিবারাত্রি, তখন না 16টা বাজবে, এমনি তো 12টার উপরে আর বাজবে না। নারায়ণ বাবু আপনি মিউট করে ফেলুন, নারায়ণ বাবু আপনি মিউট করে ফেলুন। তো জয়ন্ত বাবু উত্তর পেয়েছেন? হ্যাঁ স্যার, পেয়েছি স্যার। আচ্ছা পেয়েছি স্যার। আচ্ছা, তো এইবার আমরা আসবো কিন্তু ধরুন আমার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। তো আজকের দিনটি মেষ রাশির কেমন যাবে? তাহলে মেষ রাশির রাশি অধিপতি সপ্তমে আছে, পঞ্চমপতিকে সঙ্গে নিয়ে, আর রাশির উপর দৃষ্টি দিয়েছে। তো রবি নিচস্থ, মানে পঞ্চমপতি, মানে পিতার কাছ থেকে খুব একটা সহযোগিতা পাবো না, পিতা নিচস্থ হয়ে গেছে। পুত্র সন্তান সে কিন্তু নিচস্থ হয়ে গেছে, তার দ্বারা সহযোগিতা পাবো না।
বা পুত্র সন্তান জয়ী হবে না, বা শিক্ষার্থীরা খুব একটা জয়ী হবে না, সেখানে শনি দ্বারা দৃষ্ট। প্রশ্নগুলো বারবার এই ভিডিওটি দেখবেন, যে আপনারা খালি শুনুন এবং পরবর্তীতে আরেকবার দেখে নেবেন বা দুইবার দেখে নেবেন। তো দেখুন, এখানে পঞ্চম পতির কারণে পিতা পুত্র এই দুজনের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাবো না, বরং তারা আমাকে আরো মনোপীড়া মনোকষ্ট এগুলো কিন্তু দেবে, সে সুনির্দিষ্ট। এবার হচ্ছে সেই নিচস্থ রবি পঞ্চমপতি আর মঙ্গল হচ্ছে অষ্টম এবং রাশি অধিপতি, তার দৃষ্টি পড়েছে রাশির উপরে। তো দৃষ্টি পড়ার কারণে সাধারণত এই কর্কট রাশি মেষ রাশির জাতক জাতিকাদের রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো কিন্তু বাড়বে আজকের দিনে। এমনকি মঙ্গলের দৃষ্টিতে দেখা গেল মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা এগুলো কিন্তু পড়ে যেতে পারে, কারণ মঙ্গল অষ্টম পতিত্ব দোষ কিন্তু রয়েছে এখানে। অষ্টম পতিত্ব দোষ সে সপ্তমে থেকে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ এটি কিন্তু ঘটতে পারে। আবার ধনভাবে তুঙ্গস্থ রাহুর উপরেও কিন্তু এই মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে, তাহলে ধন সঞ্চয় করায়ও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বাধা হতে পারে, মানে টাকা যা উপার্জন করবো সেটি কিন্তু বাধা হতে পারে। যদিও কর্মভাবে শনি তার নিজ গৃহে বসে আছে, কিন্তু কর্মভাবে শনি এবং বৃহস্পতি ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি বৃহস্পতিকে নিয়ে শনি বসে আছে। তো কর্মে যতই শ্রম দিয়ে আমরা 1 লক্ষ টাকা উপার্জন করি, দেখবেন পথের থেকে তার অর্ধেক খরচ করে আনলাম, বাসায় নিয়ে আসলে দেখা গেল মানে ভাই চাইলো, বোন চাইলো, স্ত্রী চাইলো, পুত্র চাইলো, তাদেরকে দিলেন, মাথায় যে 10,000 টাকাও রাখতে পারলেন না বা শূন্য করে দিলেন। এদিন হয়তো কিন্তু সেই ধন সঞ্চয়ে বাধার সৃষ্টি করতে পারে, অর্থাৎ সঞ্চয় আপনার নাও হতে পারে, উপার্জন আপনি প্রচুর করে আসছেন, এটা কিন্তু ঘটায় দিতে পারে। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার যদি তার তৃতীয় আর ষষ্ঠ পতি বুধ ষষ্ঠে বসে আছে, এর উপর রাহু এবং বৃহস্পতির দৃষ্টি পড়েছে, তো অর্থাৎ ব্যাধি পীড়া যতটা হওয়ার কথা তত ব্যাধি পীড়ায় আক্রান্ত করবে না, কারণ রাহুর দৃষ্টিতে ওই যে বললাম চড় মারলেও কাটা গায়ে প্রলেপ দেবে বৃহস্পতি। তাছাড়া অষ্টম ভাব যখন দেখবো তখন ধনপতি আর সপ্তম পতি সে অষ্টমে গেছে মেষ রাশির ক্ষেত্রে। তো অষ্টমে ধনপতি আর সপ্তম পতি মানে স্ত্রী হচ্ছে সপ্তম, আবার সপ্তম থেকে জীবন সাথী জীবন সঙ্গী, আর ধনভাব থেকে তো ধন সম্পদ। ধন সম্পদ মানে নিধন হবে, নিধনের ঘরে গেছে, এমনকি জীবন সাথী জীবন সঙ্গীর তরফ থেকেও মানে অর্থ ব্যয় হবে, বা কোনো না কোনো ভাবে তার শরীর স্বাস্থ্য খারাপ করে তুলতে পারে। এমনকি যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহে বাধা হতে পারে, কারণ সপ্তমে রবি মঙ্গল, তার উপর শনি দৃষ্ট। বিয়ের আয়োজন করা হলো, বাজারঘাট করা হলো, আকস্মিক বিয়ে ভেঙে গেল, বা কোনো না কোনো বাধা এসে হাজির হলো, এটা কিন্তু করতে পারে। একা কর্মভাবকে দেখুন, মেষ রাশির ক্ষেত্রে একা কর্মভাবকে শুধুমাত্র ভালো করবে, আর কোনো ক্ষেত্র নয়। এইবার বলুন বন্ধু ভাব, চতুর্থ ভাব থেকে মাতা মিত্র বন্ধু, তাহলে যত বিপদ আপদ ঘটুক না কেন, মাতা মিত্র বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা এরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তো বাড়িয়ে ধরবে, কতটা ধরবে? চন্দ্র নিজ গৃহে শক্তিশালী থাকার জন্য শনি দৃষ্ট এবং শনির শত্রু থাকা সত্ত্বেও সে কিন্তু নিজ গৃহে শক্তিশালী, আর বৃহস্পতি নিচস্থ হলেও বৃহস্পতির দৃষ্টিটা আছে। তাই যতই বিপদে পড়ুন না কেন মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু সহযোগিতা করবে। আর চতুর্থ ঘর থেকে কিন্তু সহকর্মী অংশীদারও বিচার করা হয়, তো সহকর্মী অংশীদারেরাও কিন্তু এই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এমনকি যেহেতু চন্দ্র নিজ গৃহে বসে আছে, বুঝতে পেরেছেন কিভাবে একটা রাশির তাহলে দৈনিক ফলাফল বিচার করতে হবে? চন্দ্রকে বৃহস্পতি বাঁচিয়ে দিল স্যার, বাঁচিয়ে দিল না? একেতে চন্দ্র নিজ গৃহে বসে আছে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি পড়েছে, শনিরও দৃষ্টি পড়েছে, কিন্তু ওই যে যেহেতু মঙ্গলের মিত্র স্যার, হ্যাঁ যেহেতু মঙ্গলের মিত্র বৃহস্পতি চন্দ্রকে বাঁচিয়ে দিল, হ্যাঁ চন্দ্রকে বাঁচিয়ে দিল, যার জন্য যতই বিপদে পড়ুন না কেন কেউ না কেউ সহযোগিতা করবে। কিন্তু আমাকে সহযোগিতা করবে না, কারণ আমার তো লগ্ন কর্কট, কিন্তু আমাকে কেউ সহযোগিতা করবে না। যখন কর্কটে আসি তখন দেখা যাক দেখি কি হয়। এবার বৃষ রাশি, বৃষ রাশি দেখুন রাশিতে রাহু বসা তুঙ্গস্থ, মানে রাশি লগ্নে রাহু থাকলে আমরা কিন্তু আগেই ক্লাস করেছি যে সে তার কাঙ্ক্ষিত স্বপ্ন সে কিন্তু পূর্ণ করেই ছাড়বে, যে ঘরে যে যাই থাকুক সে কাউকে পরোয়া করবে না। তার মানে কি, তার যে স্বপ্ন থাকবে, লালিত স্বপ্ন, কারো প্রেম করার স্বপ্ন, কারো বিয়ে করার স্বপ্ন, কারো বন্ধুত্ব করার স্বপ্ন, কারো ব্যবসা করার স্বপ্ন, কারো হয়তো বিদেশ যাওয়ার স্বপ্ন, এই স্বপ্নগুলো কিন্তু সে পূর্ণ করবে। অর্থাৎ তুঙ্গস্থ রাহু আপনাদের রাশিতে বসে আছে, অর্থাৎ স্বপ্ন কম বেশি পূর্ণ করবে।
তো পূর্ণ যে করবে তার করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে কি? এইবার ধনপতি আর ষষ্ঠপতি, সে ষষ্ঠে বসে আছে এই রাহুর দৃষ্টি নিয়ে, অর্থাৎ বুধের ব্যাধি পীড়ায় তার কিছু অর্থ সম্পদ নষ্ট হতে পারে, হতে পারে না? বুধের ব্যাধি পীড়ায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধনপতি আর পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, তাহলে বিদ্যা শিক্ষায় যারা আছে এখানে বৃহস্পতি আর রাহুর দুটোরই দৃষ্টি পড়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের ওই রাহুর যে অশুভ প্রভাব এটা কম হবে। অর্থাৎ সর্বপ্রথম পিতা পুত্র তাদের কাছ থেকে সহযোগিতা পাবে, শিক্ষার্থীরা কিন্তু উচ্চশিক্ষার পথ পাবে, সেই সঙ্গে উচ্চশিক্ষার মানে যত রকমের বাধা বিপত্তি আছে সেটা কিন্তু কম বেশি কাটবে। যদিও রাহু এবং বৃহস্পতি দুটিরই দৃষ্টি, তো রাহুর দৃষ্টিতে বুধকে অধিক ক্ষতি সাধন করবে, কিন্তু বৃহস্পতি তার উপরে দৃষ্টি দিয়েছে আপনার রাশির উপরে, আর এখানেও সেই পঞ্চম পতি এবং ধনপতির উপর দৃষ্টি দিয়েছে। তো ওখানে রাহুকে বলেছে তুমি একটু শান্ত থাকো, এদিকে বুধকে বাঁচিয়ে দিয়েছে বৃহস্পতি দৃষ্টি দিয়ে। তাহলে বিদ্যাভাব পুত্রভাব এগুলো ভালো যাবে না, পিতৃভাব ভালো যাবে না, যাবে? এইবার তৃতীয় চন্দ্র নিজ গৃহে বসে আছে, সেও শনি বৃহস্পতি যুক্ত, মানে দৃষ্ট। তো দৃষ্ট থাকার কারণে কি হলো, চন্দ্র নিজ গৃহে বসে আছে, তাহলে তার ভাই বোন বিচার করা হবে। তাহলে চন্দ্রকে যদি বাঁচিয়ে দেয় তাহলে ভাই বোনের কাছ থেকে সে সহযোগিতা পাবে, ভাই বোনরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, ধরবে না? আর এই চন্দ্রকে যদি বাঁচিয়ে না দিয়ে মেরে দিত তাহলে ভাই বোনদের সাথে অশান্তি তৈরি হতো, বা ঘরে মারামারি লাঠালাঠি আমরা যা করি এগুলো কিন্তু করতাম, করে ফেলতাম, এমনটি কিন্তু ঘটে যেত না। এইবার আসেন তার ষষ্ঠ ভাবে মঙ্গল এবং রবি। তো এখানে চতুর্থপতি বৃষ রাশি হচ্ছে, কিন্তু তাহলে চতুর্থপতি এবং ষষ্ঠপতি মানে চতুর্থপতি ষষ্ঠে বসে আছে। চতুর্থ ভাব থেকে মাতা মিত্র বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এমনকি সহকর্মী অংশীদার এগুলো বিচার করা হবে। তো সেইগুলো যে ষষ্ঠ ভাবে নিঃস্ত হয়েছে, এবং সেখানে দেখুন সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল যুক্ত হয়ে শনি দৃষ্ট। তাহলে দৃষ্ট থাকলে কি হবে, এবার ষষ্ঠ ভাবের বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিতে রাহু মানে মনোবল ভেঙে দেবে, শরীর বল ভেঙে দেবে, জনবল ভেঙে দেবে, আর ওদিকে ব্যাধি পীড়ার ক্ষেত্রে রবি আর মঙ্গলের ব্যাধি পীড়া এগুলোকে দেবে না, দেবে? স্যার বাড়ির সুখটা তার নষ্ট হবে স্যার। হ্যাঁ, বাড়ির শান্তিও নষ্ট হবে, এদিকে মঙ্গল আর রবির রোগ ব্যাধি গুলো দেবে না, দেবে? ক্ষেত্রগত সমস্যা থাকবে স্যার, তনুগত সমস্যা হবে। হ্যাঁ স্যার শারীরিক সমস্যা হবে, তনু স্যার ক্ষেত্রগত সমস্যা হবে, মানে রক্ত দুষ্ট পীড়া, অশ্ব ফিস্টুলা ভগন্দর টিউমার, হার্ট অ্যাটাকের প্রবলেম, সেই সঙ্গে রবির হচ্ছে আপনার যে মাথা গলা থেকে মাথা পর্যন্ত রোগ, মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা এগুলো বাড়িয়ে দিতে পারে। আবার রবির যে সুনাম যশ খ্যাতি এগুলোকে কমিয়ে দিতে পারে। আর মঙ্গলের যে অশুভত্বের কারণে ওই কাটা ছেঁড়া দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটতে পারে, অস্ত্রোপচার এগুলো ঘটতেই পারে। ফোনে আর ক্লাস করতে দেবে না। তো এইবার দেখুন, যখন তাছাড়া আপনাদের সপ্তমে কে বসে আছে দেখুন, রাশি অধিপতি এবং ষষ্ঠপতি সপ্তমে বসে আছে, রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে আর কেতু যুক্ত হয়ে। তাহলে ভালো কথা বললেও দেখবেন বউয়ের সাথে গন্ডগোল বাঁধবে, ভালো কথা বললেও দেখবেন যে মানে কোন রকমের মনের মিল হচ্ছে না, বা দুইজন বিপরীত দিকে ধাবিত হচ্ছে, এটা কিন্তু এই কম বেশি এখানে ঘটাবে সপ্তম ভাবে। এমনকি ওই জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যকে কিন্তু খারাপ করে দেবে। যদিও বৃষ রাশির ক্ষেত্রে রাশি অধিপতি আর ষষ্ঠপতি শুক্র, তো এই শুক্র আপনাদের কি দেবে, তো পাপ। তো পাপ সে সপ্তমে বসে আছে, তার সপ্তমে বসে থেকে সে সপ্তম ভাবকে খারাপ করবে না? জি স্যার, কেতুযুক্ত গুপ্ত রোগ আরো কেতুযুক্ত গুপ্ত রোগ ব্যাধি এগুলো বিপরীত লিঙ্গের লোকের হবে, আপনার নয় কিন্তু বিপরীত লিঙ্গের লোকজনের হবে। এইবার ধরুন নবম ভাবে বসে আছে শনি আর বৃহস্পতি, ভাগ্য ভাবে, ভাগ্যাধিপতি ভাগ্য স্থানে বসে আছে। তো বৃষ রাশির ক্ষেত্রে শনি আর রবি হচ্ছে শুভ গ্রহ, আর এখানে বসে আছে বৃহস্পতি। বৃষ লগ্নের ক্ষেত্রে শনি একাই হচ্ছে রাজ্য, তো ভাগ্য স্থানে ভাগ্যাধিপতি শনি একাই রাজযোগ তৈরি করেছে। তাহলে রাজযোগ তৈরি করলে সেখানে অষ্টমপতি এবং আয়পতি বৃহস্পতি নিঃস্ত হয়ে বসে আছে তার সঙ্গে, তাহলে এখানে ভাগ্য ভাব চাঙ্গা হবে
বৃহস্পতির শুভ প্রভাব অষ্টমপতির তো দোষ, সে তো নিচস্থ, তাহলে অষ্টমপতি নিচস্থ মানে অষ্টমস্থ যে নিধন ভাব, সেই ভাবটা একটু হলেও দুর্বল হবে, কম হবে। জি স্যার। একটু কম হবে। জি আর স্যার। তাছাড়া সে আয়পতি যেহেতু, তাহলে আয়পতির শুভ প্রভাবটা ও কম হবে, কারণ সে নিচস্থ হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে নেগেটিভ ফল যদি কম ঘটে, পজিটিভ ফল একটু কম ঘটলেও মেনে নেওয়া যায়, কিন্তু নেগেটিভ ফল বেশি ঘটে যদি পজিটিভ ফল বেশি হয়, তো আপনি কি করবেন বলেন? আপনার চরম ডায়রিয়া হলো, এইবার আপনাকে দাওয়াত দিয়ে 25 আইটেমের খাবার সামনে দেওয়া হলো, আপনি কি করবেন? আপনি খেতে পারবেন না স্যার। তাহলে তাহলে লাভ কি? আমার এত খাবার এসেই বা লাভ হলো? আমার তো কোনো লাভ নেই। এটাই কিন্তু আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে। এইবার আসুন, আচ্ছা বলুন, বৃষ রাশির ক্ষেত্রে আর কোনো প্রশ্ন আছে কারো? আছে? স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তম পতি এবং একাদশ পতি, সেক্ষেত্রে নিচস্থ হয়ে আছে, চন্দ্রকে কতটা রক্ষণাবেক্ষণ করতে পারবে শনির দৃষ্টি থেকে স্যার? না, চন্দ্র তো নিজ গৃহে বসে আছে, নিজ গৃহে শনির নক্ষত্রে আছে, আর শনির দৃষ্টি পড়েছে ওখানে নিচস্থ, বৃহস্পতির দৃষ্টি পড়েছে, এই দৃষ্টিটা যে করে দিছে এটাও বৃহস্পতির তুঙ্গ ঘর। জি স্যার। আর বৃহস্পতি তো আপনার বৃষ লগ্নের ক্ষেত্রে, বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাপ গ্রহ, তো পাপ গ্রহ নিচস্থ হয়েছে ভাগ্য স্থানে গিয়ে। জি স্যার। তো ভাগ্য স্থানে গিয়ে নিচস্থ হয়ে সে তো আপনার মানে রাজ্যকারক গ্রহকে ডিস্টার্ব করেনি কোনো রকমে, করেছে? না স্যার, তাহলে উনি স্বয়ং ডিস্টার্ব হয়েছে। তাহলে মন্দের মধ্যে সে ভালো করেছে না? এই বৃহস্পতিটা মন্দের মধ্যে ভালো করেছে না? মানে পাপ গ্রহ পাপস্থ হলে অন্তত এই পুষ্টাগুণ হয়েছে, দেখো দুটো পাপ গ্রহ মানে বিশেষ করে অশুভ গ্রহ অশুভ ঘরে থাকলে অশুভ ফল কম হবে, আর শুভ গ্রহ অশুভ ঘরে থাকলে বরং সেইটা অশুভর মাত্রা বেশি হবে। আমাদের দেখতে হবে যে নেগেটিভ দিকটাকে বর্জন করি, পজিটিভ একটু কম হোক। যারা কথায় বলে যে ধীরে রান্না করে সুস্থে খায়, জোড়ালে তার স্বাদ পায়, অর্থাৎ দেখতে হবে অশুভ কোন কোন দিক আসতেছে, সেটাকে যদি আমরা ঠেকাতে পারি তাহলে শুভ ফল আমরা কর্মক্ষমতার বলে আমরা কিন্তু শুভ ফলটাকে একটু হলেও ভালো করতে পারি। আমাদের স্যার শুভ থাকবে না থাকবে, আমরা অশুভ আসতে দেব না। হ্যাঁ, এই হচ্ছে প্রশ্ন। অশুভ দিক একটা কোশ্চেন আছে স্যার, আমাদের ঠেকাতে হবে অশুভ দিকটাকে, শুভ দিক তাহলে প্রতিফলিত হবে বা শুভত্বের দিকে ধাবিত হবে। এটা কিন্তু স্যার বৃষ রাশি একটু ব্যাকে আমি একটা প্রশ্ন করি স্যার। ওই মেষ রাশির ক্ষেত্রে যেহেতু স্যার অষ্টমে কেতু, সেক্ষেত্রে স্যার মানে যারা মেষ রাশির জাতক তাদের কারোর মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে শুক্র কি? শুক্র পাপ, অষ্টমপতি অষ্টমে কেতু। এইবার অষ্টমে কেতু আত্মহত্যা কারক গ্রহ কে? আত্মহত্যা কে করায়? চন্দ্র স্যার। হ্যাঁ, চন্দ্র কেতু যোগ হলে স্যার এখানটা করা হয়। এইবার চন্দ্র কেতুর কোন যোগ তৈরি করেছে কি? সঠিক বলেছেন, চন্দ্র কেতুর কোন যোগ বা দৃষ্ট বা কোনো কিছু হয়েছে কি এখানে? না স্যার, কেতু সপ্তম দৃষ্টি পড়েনি। হ্যাঁ, কোন রকমে কিন্তু হয়নি। চন্দ্র কেতুর কোন সম্বন্ধ তৈরি করেনি, কোন দৃষ্টি তৈরি করেনি, কোন যুক্ত জুতি তৈরি করেনি, কোনো কিছুই কিন্তু তৈরি করেনি। আর তাছাড়া অষ্টমে সে কেতু বসে আছে, সে বাধা বিঘ্ন ঘটাবে, সমস্ত বাধা বিঘ্ন করাবে, প্রতিটা কাজে বাধা বিঘ্ন করাবে, ভ্রমণে বাধা বিঘ্ন করাবে, অনুচিত অবৈধ কাজ বাদে নিয়ে যাবে। তাই বলে মারিয়ে ফেলবে এমনটি কিন্তু কথা নয়। স্যার এখানে যে বৃষ লগ্নের যে স্যার সপ্তমে কেতু শুক্র আছে স্যার, এটা কি তার নিজের কোনো রোগ না হয় তার স্ত্রীর হবে স্যার, যেটা বললেন? ভাব থেকে জায়াপতি বিচার করবেন না, জায়াপতি সপ্তম ভাব মানে থেকে তার নিজের কি কোনো সমস্যা হতে পারে স্যার? নিজের তো রাশিতে আমার তুঙ্গস্থ রাহু বসে আছে অলরেডি, আর সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে, মঙ্গলেরও অষ্টম দৃষ্টি পড়েছে, মঙ্গল তো সপ্তম এবং দ্বাদশপতি। স্যার হ্যাঁ স্যার বলুন। বলছি বৃষ লগ্নের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মানে মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢোকার কোনো আশঙ্কা আছে? কারণ এখানে সে লগ্নপতি কেতু যেহেতু আছে, কান মন্ত্র দেওয়ার লোক আছে,
কান অবশ্যই নষ্ট দেওয়ার থাকবে। লোক আছে, তাই বলে বউকে হ্যাঁ। ভাগায় নিয়ে যাওয়ার ভয় নেই, আপনি সে চিন্তা করেন না। না, না। আপনার যদি বৃষ রাশি থাকে আপনার না, না, স্যার, আমার স্ত্রীকে মকর ভাগায় রাশি, নিয়ে যাওয়ার স্যার। ভয় নেই। মানে কেতু সবসময় গুপ্ত মন্ত্র কুমন্ত্রণা এইগুলো অবশ্যই, দিতে অবশ্যই। পারে, বুঝতে পেরেছি স্যার। বুঝলেন? আমি ওই তাই জন্য বলে জিজ্ঞাসা করলাম। ভাগায় নিয়ে চলে যাবে এটা ভেবেন না, এটা মানে ভাবার অশান্তি কারণ নেই। অশান্তি বাদিয়ে দিতে পারে। হ্যাঁ, অশান্তি বাদিয়ে দিতে পারে এইটি বীজ মন্ত্র দিয়ে, এর বেশি কিছু পারে না। তাইলে তো স্যার তার বিপরীত লিঙ্গের স্যার হ্যাঁ, বৃষ বিপরীত রাশির ক্ষেত্রে তার বিপরীত বিপরীত লিঙ্গের লিঙ্গের কান ভারী করবে, বিপরীত লিঙ্গের কান ভারী করবে। আর এইখানে যদি স্যার রাহু থাকতো কেতু সেক্ষেত্রে স্যার শুক্রের বিস্তৃত যুগের ঘটাইতো কারণে স্যার। স্যার ওখানে যদি যদি স্যার রাহু সপ্তমে থাকতো, রাহুটা সপ্তমে, থাকতো তাহলে বিস্তৃত ঘটতো স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু ওই আপনার দেখা জি স্যার, যাচ্ছে ভাগায় যাইতো স্যার। হ্যাঁ, ভাগায় যেতে পারতো। এই তো বুঝে ফেলেছে। ঠিকই বলেছেন। স্যার হ্যাঁ, আমি একটু ক্লিয়ার হইতে পারি নাই স্যার। যেমন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু তার সমসপ্তমে কেতু শুক্র যোগ আছে স্যার, এখানে তার বিপরীত লিঙ্গের সমস্যা আসবে, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার একটি কিন্তু সমস্যা আমি 1 মিনিট বিরতি নিচ্ছি, আমার আবার আরেকটি ফোন না ধরলে নয়। স্যার মিউট করে আবার- রাখুন স্যার, স্যার মিউট করে রাখুন। ঠিকই বলেছেন তন্ময় ভাই। হ্যাঁ, নমস্কার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 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 ওই রাত্রে একটু ফোন দিয়েছিলাম যে স্যারের সাথে কথা বলে কি কোনো রেজাল্ট আসছে কিনা। ও, এখন আমি একটা জিনিস বলতেছিলাম যে ধরেন আমাদের উদ্ধার পাওয়ার কি পদ্ধতি, ওইদিকে কিন্তু এত তো দিয়ে স্যার কত বলেছে, স্যার কতর কথা বলেছে? না না, আমাদের স্যার মানে পার্থদা। হুম। 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 ওই তো আপনি যা যা শোনেন, আমি বলি কি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পার্থদাকে বলবেন আপনার স্যারকে, যে বলবেন যে দাদার সাথে আমি তো যে দেখা করে কথা বলে আসছি, দাদা বলছেন, বা আমি রবি ভাইকেও বলে দিয়েছি যে আমার কাজের জন্য ছোট হতে হবে না, আমার কাজটা কমপ্লিট করে দিতে হবে। তো পাস হলেও আমি কিন্তু অরাজি না, আমি কিন্তু কখনো ভাববো না যে এটা যে আমার বেশি। ড্যানিদা একটা জিনিস খেয়াল করছেন, হ্যাঁ দাদা বলেন। বৃষ রাশির ক্ষেত্রে সমসপ্তম অর্থাৎ বৃশ্চিক, তাই না? বৃশ্চিক পড়ছে, বৃশ্চিকটার সপ্তম এবং হচ্ছে আপনার আপনার দ্বাদশ। সেক্ষেত্রে কিন্তু রাহু যদি তার লগ্নে থাকে, সেক্ষেত্রে স্ত্রীরও আবার সমসপ্তম হচ্ছে তার স্বামীর গৃহ। তাহলে স্ত্রীকে যদি কেতু দীক্ষা দেয়, অর্থাৎ যেটা শান্তনুবাবু বললেন যে কেউ কুমন্ত্র দিবে, সেক্ষেত্রে সে গৃহ থেকে পালাবেন না। কিন্তু স্বামীর ক্ষেত্রে কিন্তু স্ত্রীর ক্ষেত্রে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, সেটা ডিস্টার্ব করবে রাহু। মানে গুরু স্ত্রীকে দীক্ষা দিবে কিন্তু পালিয়ে নিয়ে যাবে না। ঠিকই বলেছেন। আচ্ছা আচ্ছা। তবে স্ত্রীর ক্ষেত্রে রাহুকে যদি ডিস্টার্ব করা হয়, তাহলে আবার স্বামীকে আবার দীক্ষা দেওয়া লাগবে না। স্বামী যেহেতু স্বয়ং রাহু প্রভাবিত হয়ে আছে, উনি একটু ছুটা বানের মতো ছুটে বেড়াবে, আর একটু সন্দেহযুক্ত কিন্তু হবে যে তুমি কার মন্ত্র নিয়েছো, তাই না? রাহু তো সন্দেহ করা। দাম্পত্যের যে রোমান্স, তন্ময়দা, হ্যাঁ দাদা, দাম্পত্যের রোমান্সে কিছু গাছতে হবে মনে হয়। একদম একদম একদম, মানে এটা জীবনই তাদের থেকে যাবে। কেতু সেক্ষেত্রে রোমান্সের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। রাইট। রোমান্সটা হলেও এই রোমান্সটা সাত্ত্বিক ভাবে হবে না, কিছুটা তামসিক হয়ে যাবে, কেননা রাহুর প্রভাবিত যুক্ত আছে। ওইটা তো রোমান্স থাকবে না, ওইটা তো রোমান্স থাকবে না, তামসিক যেটা, তামসিক হয়ে যাবে তো, কেননা সন্দেহ চলে আসবে, এখানে রাহু সন্দেহ ঘটাবে। তারা সংসার করবে কিন্তু তাদের যে ওই সাংসারিক যে সুখ, মানে বোধ দুজনের মধ্যে যে সুখ, সেই সুখটা কাটতে থাকবে। রাইট। অনেক তৃপ্তি পাবে,
আমার মনে হয় সেটাই উত্তম কথা হবে। আবার বুধকে দেখেন নবম দৃষ্টি দিয়েছে রাহু, কথাবার্তার মধ্যে কিন্তু শালীনতা থাকবে না, বাচালতা থাকবে, কটু কথা থাকবে, তর্কাতর্কি হবে। হ্যাঁ, দিনেশ দা ঠিক বলছি তো? মিউট করা আছে, মিউট। বলতেছি তন্ময় দা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনাদের প্রার্থনা। আচ্ছা, আপনার মুখের কথা বলতেছি জ্যোতিষ শাস্ত্রের বেদ বাক্য। না না, এটা 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 এইভাবে বলবেন না, এভাবে বলবেন না। ব্যাপারটা কি এমন হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে জাতক মানে যাকে পাবে তার সঙ্গে গল্প জমিয়ে ফেলবে, যাকে পাবে তার সঙ্গে গল্প জমিয়ে ফেলবে, মানে যার সঙ্গে দেখা হবে বা পরিচয় হবে তার সঙ্গে একটা গল্প জমিয়ে ফেলবে। না দাদা, এই রাশির তো বৈশিষ্ট্য তেমন নয়, তবে গোচর কুণ্ডলী দেখলে না, সেটা বলা আমি যেতে ওই পারে। না না পঞ্চমে বুধের অবস্থান উচ্চস্থ থেকে আছে এই জন্য। মোটরসাইকেলে চলবে, ভ্রমণ প্রিয় হবে, তবে টাকা ব্যয় করবে বহু, এটা হতে পারে। বুধ তো চঞ্চল চঞ্চল গ্রহ, হ্যাঁ ভালো গ্রহ, তারপর আবার রাহু দৃষ্ট হয়েছে, তুঙ্গস্থ রাহু নবম দৃষ্ট। আর বৃহস্পতি আর হচ্ছে ঘুষ দিয়ে করালিও কি পরবর্তীতে উনি হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বৃহস্পতিটা বাঁচিয়ে দিবে, সে অশুভ গ্রহ হলো স্যার, যেটা বললেন। দেখা যাচ্ছে সে অর্থ খরচ করবে বন্ধু বান্ধবের প্রতি, যখন সে ঠকবে তখন সে তাদেরকে মার্কিং করতে সক্ষম হবে যে আসলে তারা আমার ক্ষতি চাচ্ছে। দেখুন তাহলে শনির বাধা কাকে বলে, যে যে কারণে এই মানে জনগণ বিচ্ছিন্ন জীবনযাপন করতেছি 2 মাস, মানে কোন আমি এই 2 মাসের মধ্যে শুধু ঢাকায় 6 দিন চেম্বার করে আসছি, 2 বার 6-6-12 দিন, আর কোনো চেম্বার করা কিন্তু আমার হয়নি। আমি খুলনায় আজও পর্যন্ত আজকে প্রথম চেম্বার করবো, আজকে আর কালকে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। তো এই যে কর্ম বন্ধ, তারপরে এই ক্লাসে ডিস্টার্ব, এটা কিন্তু এই নিউমারোলজিতে দেখুন আমরা দেখতেই পাচ্ছি যে শনির ডিস্টার্ব, এবং শনি কিন্তু সেখানে বসে আছে। তো এটা কিন্তু করবে নিউমারোলজির, এটা একে ফেলে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এইবার দেখুন তো যে চন্দ্র আর মঙ্গলের জ্যোতি, এটা কি শুভকারক হয় না অশুভকারক হয় বলেন তো? অশুভ স্যার। অশুভ হবে, হ্যাঁ, যদি বৃষকে ধরা যায় অশুভ। সেক্ষেত্রে তার অশুভ হবে স্যার। অশুভ হবে। আর তার সঙ্গে দেখুন আমাদের যে শনিটার জন্ম হয়েছে, সেই শনির জন্ম হয়েছে দেখুন রবি আর চন্দ্র আর মঙ্গল। তো রবি চন্দ্র মঙ্গল ছাড়া আর কোনো গ্রহ কিন্তু এখানে নেই। না স্যার। তো রবির সঙ্গেও শনির শত্রুতা রয়েছে, তারপরে চন্দ্রের সঙ্গেও শনির শত্রুতা রয়েছে, মঙ্গলের সঙ্গেও কিন্তু শত্রুতা রয়েছে। তো আজকের জন্ম তারিখটার মধ্যেই তো সবই শত্রু দিয়ে জন্ম হয়েছে শনি, আর সেই শনি স্বয়ং মানে নিজ গৃহে বসে আছে মকরে শক্তিশালী হয়ে। জি স্যার। তো এ তো আমাদের কোনো না কোনো দিক থেকেই বিপর্যয় টানবেই, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই কিন্তু ঘটাচ্ছে দেখেন। আরো একটা বিপর্যয়ের নিউজ আপনাদের দিব আর 10 মিনিট পরে, আর 11 মিনিট পরে দেখেন, তখন আরো বুঝতে পারবেন যে কাকে বলে, যে তারিখের প্রভাব কত। তো আমরা এবার একটু মিথুন রাশি আসি, যেহেতু শূন্য ঘর একটা পড়ুক, এরপরে তো আর আলোচনা করার সুযোগ পাবো না। দেখুন মিথুন রাশির অধিপতি কিন্তু দেখুন চতুর্থে বসে আছে, চতুর্থে সেও কিন্তু রাহু দৃষ্ট এবং বৃহস্পতি দৃষ্ট, এর ফল কিন্তু যায়নি। তাছাড়া মিথুন রাশির উপর কিন্তু রাহু দ্বাদশ দৃষ্টি পড়েছে তো, দ্বাদশ দৃষ্টি পড়েছে না? তাহলে রাহু মানে রাশিতে রাহুর দৃষ্টি মানে দ্বাদশ দৃষ্টি পড়েছে, তার মানে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, অনাকাঙ্ক্ষিত ব্যয় বা চোর সিটিং বাজের খপ্পরে পড়ে ব্যয়
বা বাড়ির ধরুন হয়তো সুইচ দিতে যে সুইচটা কেটে গেল, বাল্বটা কেটে গেল, বা ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হলো, এগুলো কিন্তু কম বেশি ঘটাবে। কারণ রাহু বা কোনো না কোনো ভাবে গন্ডগোল, ফ্যাসাদ, এগুলো রাহুর দৃষ্টি। আগেই বলেছি যে রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি বেশি ভয়ঙ্কর। সে তার পঞ্চমে দৃষ্টি দিয়ে ক্ষতি করতে পারছে না, এখানে শনি বসে আছে বিদায়। কিন্তু বুধের ঘরে দৃষ্টি দিয়ে ক্ষতি করতে পারবে না, এটা কিন্তু বললেই হবে না, এটা কিন্তু পারবে। কেন এখানে তো আর বৃহস্পতির দৃষ্টি নেই, ষষ্ঠ ভাবে রাহুর দৃষ্টি দিয়েছে সরি দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘরে সে রাহুর দৃষ্টি দিয়েছে। এখানে বৃহস্পতিরও দৃষ্টি থাকার কারণে অশুভ ফল দূরীভূত হয়েছে। কিন্তু এই যে দ্বাদশ দৃষ্টি, এটা যে কোনো ক্রমে রোধ হয়েছে, এটা কিন্তু হতেই পারে না। হয়েছে কোথাও রোধ হয়েছে? রোধ হওয়ার মতো কোনো যোগ এখানে তৈরি হয়েছে? দেখেন তো, কোন গ্রহের দৃষ্টি আছে এখানে? নেই। আপনার ঘরে সহযোগিতা করার কেউ নেই। অর্থাৎ আমি মিথুন রাশি, আমার মতো আজকে হয়ে গেল, ধরেন যদি আমি মিথুন রাশি হই, যে কেউ আমার পাশে নেই এখন, তো এমন হয়ে গেছে। তো সেই পাশে নেই, উপরন্ত রাহু এইবার আমাকে একাকে ধরেছে ঘাড় টিপে। কি করবেন আপনি? বা গলা টিপে কি করবেন আপনি? কিভাবে বাঁচবেন? বাঁচাবে কে আপনাদের? আজকে তাহলে মিথুন রাশির লোক কি বাঁচবে না? রাহুতে মেরেই ফেলবে। দেখুন, ধনপতি ধনভাবে বসে আছে, দেবগুরু বৃহস্পতি এবং স্বক্ষেত্র গত শনির দৃষ্টি, অর্থাৎ ধনভাব তার ভালো যাবে তো। শনির দৃষ্টি থাকা সত্ত্বেও স্যার, হ্যাঁ স্যার শনির দৃষ্টি থাকা সত্ত্বেও অবশ্যই সে শনি নক্ষত্রে আছে আর শনির দৃষ্টি পড়েছে, তার উপর তো বৃহস্পতির দৃষ্টিও আছে, আর ধনপতি তো নিজ গৃহে। তাহলে শনির নক্ষত্রে থাকা আর শনির দৃষ্টি থাকা মানে তো সেই শনি কোলের মধ্যে নিয়ে তাকে শুভ বুদ্ধিটা দেবে, অশুভটা তো দেবে না। সে তো তার বিপরীত রবির নক্ষত্রে নেই বা চন্দ্রের নক্ষত্রে তো সে নেই, সে তো শনির নক্ষত্রে আছে, অর্থাৎ বিপরীত প্রভাব কিন্তু এখানে ফেলবে না। আবার স্যার শনি তো মানে চন্দ্রের শত্রু স্যার, সেক্ষেত্রে শত্রু তো বটেই, কিন্তু শত্রু বটেই, কিন্তু চন্দ্রটা শনির নক্ষত্রে বসে আছে আর শনির দৃষ্টি পড়েছে, স্বক্ষেত্রগত শনির দৃষ্টি, বুঝতে পেরেছে? এক্ষেত্রে ওই নক্ষত্রে থাকার জন্য তার অশুভ প্রভাব এক দূরীভূত হয়েছে, দ্বিতীয় নিজ ঘরে সে চন্দ্র বসে আছে, এর জন্য দ্বিতীয় ভাবে তার অশুভত্ব দোষ দূর হয়েছে। আর বৃহস্পতির দৃষ্টি পড়াতে 3 নাম্বার ভাবে তার অশুভত্ব দোষ দূরীভূত হয়েছে। এবার আরো একভাবে তার অশুভত্ব দোষ দূর হয়েছে, তা হচ্ছে সে তো অষ্টমে বসে আছে, শনি অষ্টমপতি। মিথুন রাশির তো অষ্টম এবং নবম, আগে অষ্টম পরে নবম, তার মানে অষ্টমে যেহেতু সে মারক গ্রহ, মারক ঘরে বসে আছে, সে তো মানে শক্তিশালী যদিও বসে আছে, কিন্তু সে তো মানে মারক গ্রহ, বুঝতে পেরেছেন? জি স্যার। এইবার আসুন তার তৃতীয় পতি রবি, সে বসে আছে কোথায়? তার পঞ্চম ভাবে। তাহলে তৃতীয় পতি রবি পঞ্চম ভাবে গিয়ে নিচস্থ হয়ে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে আর শনির দৃষ্টি। তাহলে তৃতীয় ভাব যে ভাই বোন বিচার করবো, সে নিচস্থ হয়েছে, মঙ্গল যুক্ত হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে ছোট ভাই বোনের সাথে কলহ বিবাদ হতে পারে, জ্যেষ্ঠ ভাই বোন নয়, ছোট ভাই বোনের সাথে কলহ বিবাদ হতে পারে, ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ করে দিতে পারে। স্যার এই বড় ছোট ভাইগুলো স্যার নির্ণয় করা স্যার কিভাবে সম্ভব স্যার? এটা আমি বুঝতে পারি না স্যার। ওই যে আগেরবার আপনার জ্যেষ্ঠ বৃহস্পতির কানেকশন পেলেন না, এবার তৃতীয় পতি রবি, সে তো নিচস্থ হয়েছে। রবিটাও কিন্তু পিতা পুত্র, এগুলো পুত্রকারক গ্রহ। রবি আত্মকারক, পুত্রকারক, পিতৃকারক গ্রহ, তাই না? কিন্তু সে ভ্রাতৃভাব, এটা তো ভাবটা ভ্রাতৃ, গেছে গিয়ে পঞ্চম ভাবে, যে নিচস্থ হয়েছে, বুঝতে পারছেন? তার মানে ভ্রাতৃভাবকে দুর্বল করে দিয়েছে। এবার পঞ্চম ভাবকে কি করেছে? বিদ্যা এবং পিতা, এগুলো কি করেছে দেখুন। বিদ্যা এবং মানে পিতা, এই ক্ষেত্রটাও কিন্তু দুর্বল করে দিয়েছে, যেহেতু রবি নিচস্থ হয়েছে না, আর মঙ্গল যুক্ত হয়েছে। যদিও রবি মঙ্গল মিত্র গ্রহ, কিন্তু তার উপর তো শনির দশম দৃষ্টি পড়েছে। তাহলে পঞ্চম ভাব এইভাবে দুর্বল করেছে, কিন্তু ভ্রাতৃভাবকেও কিন্তু সে দুর্বল করেছে। ছোট ভাই বোন এখানে বড় নয়। এইবার দেখুন তার ষষ্ঠে বসে আছে কেতু আর শুক্র দ্বাদশপতি আর হচ্ছে পঞ্চম। তাহলে শিক্ষার্থীদের মন প্রেমের দিকে ধাবিত হবে, শিক্ষার্থীরা মারামারি লাঠালাঠি করতে যাবে,
শিক্ষার্থীরা আন্দোলন ফ্যাসাদ করতে যাবে, সেখানে উল্টো পক্ষের বিরোধী পক্ষের মারধর খাবে, খেয়ে ফেলবে, এগুলোই হবে। আর ওদিকে ষষ্ঠে তো বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু তুঙ্গস্থ হয়ে বসে আছে, মানে কোনো না কোনো ভাবে বাধা সৃষ্টি করবে, পুরাতন কনিক ব্যাধি পীড়া চাঙ্গা করবে, প্রস্রাব কিডনি ধাতুগত রোগকে চাঙ্গা করে দেবে, এমনকি নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা বাড়ায় দেবে। এগুলো দেবে না? দেবে? দিতে পারে না নাকি? অবশ্যই দেবে স্যার, কারণ সে দ্বাদশপতি আর রাহু পঞ্চমপতি। দৃষ্ট হয়ে আছে স্যার। হ্যাঁ, রাহু দৃষ্ট হয়ে আছে স্যার, রাহু অবশ্যই দৃষ্টি দেবে। হয়ে ওয়ারি গৃহে মানে শত্রু গৃহে বসে আছে ষষ্ঠ ভাবে। অবশ্যই দেবে স্যার। এইবার সপ্তম পতি হচ্ছে অষ্টমী, এবার সপ্তম এবং দশম পতি হচ্ছে অষ্টমী। তাহলে আমার জীবন সাথী আজকে যদি চাকরির ইন্টারভিউ দেয়, সে কি চাকরি পাবে না পাবে না বলেন? বা জীবন সাথী যদি কর্মক্ষেত্রে বা ব্যবসা করে, ব্যবসা আজকে লাভবান হবে, কর্মক্ষেত্রে পুরস্কৃত হবে না হবে না বলেন? কিভাবে হবে স্যার? রাহুর পঞ্চম দৃষ্টি আছে তো স্যার। হ্যাঁ, রাহুর তো পঞ্চম দৃষ্টি আছে স্যার, একটু নেগেটিভ বাধা ফল হবে না দেবে, স্যার? নেগেটিভ ফল দেবে Yes, sir. নিশ্চয়ই। জি স্যার। এমনকি ওই সেই বিবাহযোগ্যদের বিবাহে বাধা আসতে পারে, বা অত্যাবশ্যকীয় বিবাহে ওই বিলম্ব ঘটতে পারে, এমনকি ভেঙে চুরমার করে দিতে পারে, আর দাম্পত্য অশান্তি অনটনও কিন্তু বাধা দিতে পারে। তাছাড়া অষ্টমে যেহেতু গেছে সপ্তম পতি, দেখা গেল ঠিক আছে কোনোভাবে পড়ে যে হাত পায়ে আঘাত খেলো, মানে বিপরীত লিঙ্গ, সবসময় বিপরীত লিঙ্গের লোক, সপ্তম ভাব জায়াপতি, এই দুইজনের মানে বিপরীত লিঙ্গের লোকের কোনো না কোনো ভাবে অষ্টম ভাব মানে নিধন হবে, তার হাত দিয়ে অর্থ নষ্ট হবে, এরকম কোন পথ তৈরি করবে। বুঝতে পারছেন? এইবার সপ্তম ভাব থেকে শুধু স্যার স্ত্রীর বিচার করা হবে স্যার, যদি আমরা স্যার ওই ব্যক্তির বিচার করি স্যার জাতকের। রাহুর দৃষ্টি পাচ্ছে না, সপ্তম ভাব রাহুর আমি দৃষ্টি যেটা পাচ্ছে না। সপ্তম ভাব কি করব না, সেখানে রাহুর দৃষ্টি পড়ছে না, পড়ে নাই তো। রাহুর পঞ্চম দৃষ্টি সেখানে পড়ছে না। কই, রাহু পঞ্চম দৃষ্টি তো অষ্টম ভাবে পড়েছে, মিথুন তো বিচার হচ্ছে। হ্যাঁ স্যার, আমি সেটাই বলছি স্যার। হ্যাঁ স্যার আমি একটা বলতে চাচ্ছিলাম কি স্যার, ওই যে সপ্তম ভাব থেকে যেমন বিপরীত লিঙ্গের বিচার করা হচ্ছে, এটা কি ওই জাতকের কোনো ব্যক্তিগত বিচার হবে না স্যার? জাতকের বিপরীত লিঙ্গ হলে জাতকের মধ্যে কিছু পড়বে না। এখানে আমার বউ যদি আজকে লটারিতে 10 কোটি টাকা মানে পায়, স্যার সে তাহলে বিয়ে টিয়ে নাই আমার স্যার, উপরে মনে প্রভাব করেন না পড়বে স্যার, সেটা বলতেছি না। না না, আমার স্যার, উপরে সেটা বলি প্রভাব নাই। পড়বে না, আমি কি তার সেটা তো টাকার পড়বে মালিক হব স্যার। না? না সেটা তো পড়বেই। তাহলে মানে স্যার শুধু কি মানে এটা স্যার ওই স্ত্রী বাদ দিলাম স্যার, হ্যাঁ, স্ত্রী বাদ দিলাম, মানে ব্যক্তির উপরে কোনো প্রভাব পড়বে না, ডাইরেক্ট স্ত্রী বাদ। আর উপরে যে প্রভাব পড়বে সেই প্রভাব দিয়ে আপনার উপরে প্রভাব। ও মানে ডাইরেক্ট আসবে না? না, আপনার তো সরাসরি, আপনি তো ঘরের মালিক নই, আপনার তো ভাগ্যের উপর সাপোর্ট দেবে হচ্ছে ওই সেই বিপরীত লিঙ্গের তরফ থেকে। বুঝতে হয় পারছি। সাপোর্ট দেবে না সাপোর্ট নেবে, দুটো যাও, মানে যে কোনো একটা কিছু হবে স্যার, একটা ওটা কিছু স্ত্রী হবে, কিন্তু থেকে তার হবে স্যার, মাধ্যমে বিপরীত ছাড়া আপনার নয়। এমন আছে না যে একজনে উপার্জন করে পরিবারের 10 জনে খায়, এটা আছে না? ঠিক আছে তদনুরূপ এখানে সেম তাই। স্যার ওই সপ্তম ভাব থেকে সারা জীবনের যখন বিচার করতে যাব, তখন ব্যবসা বাণিজ্য বিচার করা হয়, সেটা তো আমাদের ক্লাস হয়েছে। হ্যাঁ, সে ক্লাস আমার মনে হয়েছে। আরেক মনে হয় তদনুরূপ ওই একই রকম ভাবে কিন্তু দৈনিক বিচার করে যেতে হবে, তবেই না ওই দৈনিক বাৎসরিক সারা জীবন যাই বিচার হোক না কেন একই ভাবে বিচার করতে হবে। অর্থাৎ দৈনিক রাশিফল লিখতে গেলে এই সব দিকে নজরটা দিতে হবে, দিয়ে তারপরে আজকের দিনে এই ঘটতে পারে। কেননা একটা মানুষের সাধারণত বলতে হবে যে যদি আপনি আজকে বলেন যে আপনার দিনটা খুব ভালো যাবে বা রাজার মতো কাটাবে, তাহলে রাজার মতো কাটাতে গেলে কি কি দরকার? আমার ধনভাব অর্থ সম্পদ দরকার, পঞ্চম ভাব বিদ্যা বুদ্ধি পিতা মাতা এগুলো সুখ শান্তি দরকার, দাম্পত্য জীবনে সুখ শান্তি তার সপ্তম ভাব দরকার, নবম দশম একাদশ ভাব দরকার, মানে ভাগ্যের সাপোর্ট দরকার, দশমের কর্মের সাপোর্ট দরকার, আয়ের যোগ দরকার, তবেই তো আমি রাজার মতো হব। জীবনটা আজকের দিনটা তো রাজার মতো কাটাবো, এই কয়টা ঘর ভালো থাকবে বিদায়, এইবার এই কয়টা ঘর সব কটা ধরে খারাপ থাকলো, আর আপনি বললেন রাজার মতো কাটবে, তাহলে হবে? বুঝতে পেরেছেন? আরো 2 দিন লাগবে এই ক্লাস একদিনে, গত বছর একদিনে এবং সবাই একদিনে বুঝে পরের দিন রাশিফল লিখে আমার কাছে প্রত্যেকে পাঠিয়েছিলেন, কিন্তু এবার আপনারা পারলেন না, কারণ আজকে ওই শনির বাধার সৃষ্টি করেছে।
আমার সঙ্গে কেউ নেই, দুবার ফোন ধরতে গেছে, মন অন্যদিকে গেছে, আর আমরা অন্যভাবে আগে একটু দুটি রাশি নিয়ে বোঝায় আমরা শুরু করতে গেছিলাম, যার জন্য কিন্তু আমরা শেষ করতে পারলাম না। অতিশয় দুঃখের সহিত জানাচ্ছি বিশেষ করে যে আজকের দিনের ক্লাসটি এই মুহূর্তে সমাপ্ত হবে, মানে আর এর পরবর্তী ক্লাস হবে না, কারণ আমাদের প্রেসিডেন্ট স্যার চট্টগ্রামে গেছেন, আর আমাদের যে এসকে ঘোষ স্যার উনি ওনার পার্সোনাল একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উনি ওখানে গেছেন, যে কারণে আজকে আর ক্লাস হবে না। অর্থাৎ আজকের ক্লাস এই পর্যন্ত এখানে সমাপ্ত হবে, রাত্রে ক্লাস হবে। হ্যাঁ বলুন। মহা দুঃখ স্যার, শনি পুরো ডিস্টার্ব। এই তাহলে এইবার বলুন যে এর ভিতরে মহা ডিস্টার্ব ঘটানোর মতো, মানে কুম্ভ রাশির লোক যে আছে তার দ্বাদশে শনি, তার মহাবিপদ ঘটতে পারে। এইবার ধরুন যার মিথুন রাশি আছে তার বিপদের মাত্রা বাড়তে পারে। এইবার ধরুন যার সিংহ রাশি আছে তার বিপদের মাত্রা বাড়তে পারে বা মহা দুর্যোগ ঘটতে পারে। তুলা লগ্নটা কি হবে স্যার এখানে? হ্যাঁ, রবি মঙ্গল যে একখানে স্যার, রবি নিঃস্ব তুলা লগ্ন যদি হয়, হ্যাঁ তুলা যদি হয় তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ, হ্যাঁ চতুর্থ ভাব ওই বন্ধু মিত্র নিয়ে তার সমস্যা হতে পারে। এদিকে দশম ভাবে চন্দ্র সে সুনির্দিষ্ট হয়ে বসে আছে, কর্মভাব নিয়েও বন্ধু বান্ধবরা কর্মক্ষেত্রে সহযোগিতা না করে উল্টে পিন লাগাতে পারে। হ্যাঁ, দেখা গেল সহকর্মীরা বসের কান ভারী করলো, কান ভারী করে আপনাকে কোনো না কোনো ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে, এগুলো হতে পারে স্যার পুরো সমস্যা। আবার দশম ঘর যেহেতু ভ্রমণে বাধা সৃষ্টি করতে পারে, ভ্রমণকারক গ্রহ চন্দ্র, বিদেশ যাত্রায় বাধা আসতে পারে। দেখা গেল আমি পাসপোর্ট না নিয়ে সবকিছু নিয়ে এয়ারপোর্টে যেয়ে হাজির হয়েছি, এবার কি হবে? আপনার ফ্লাইট আছে 2 ঘন্টা টাইম, এইবার আপনার বাসা হচ্ছে পুরাতন ঢাকা আর এয়ারপোর্ট হচ্ছে আপনার উত্তরা, আপনি পাসপোর্ট আনবেন কখন আর ওই ফ্লাইট ধরবেন? তার মানে স্যার তুলা লগ্নে এখন পুরো বিপদ স্যার, ধনের স্থানে আবার কেতু শুক্র, মানে এরকম হতে পারে। তো এভাবেই কিন্তু আমাদের বিচারটা করতে হবে। তো দেখুন আজকের এই যে ক্লাসটিতে বিপর্যয় ঘটালো, নিউমারোলজিতে যদি যেতে পারি যাই, তাহলে কিন্তু ঘটিয়েছে শনির যে জন্ম হয়েছে সেই জন্মটা দিল কিন্তু রবি, চন্দ্র এবং মঙ্গল, এই 3টি গ্রহই শনির সাথে শত্রুতা, যার জন্য এই ভাগ্য বিপর্যয় ঘটার বা এই নক্ষত্রটাও শনির পড়ছে স্যার। হ্যাঁ, নক্ষত্রটাও শনির পড়ছে। মানে শনি আজকে ডিস্টার্ব করবেই, তাই করেছে। ঠিক আছে, তো আপনারা ভালো থাকুন, যথারীতি সন্ধ্যা 7টায় দেখা হবে আশা রাখি। যদি সে পর্যন্ত বেঁচে থাকি তো আপনারা সবার সুস্থতা কামনা করছি। এই যে ক্লাস অনাকাঙ্ক্ষিত ভাবে বন্ধ হলো, আপনারা সময় নিয়ে অধীর আগ্রহে বসেছিলেন যে হ্যাঁ ক্লাসটি হবে, আপনাদের যে মূল্যবান সময় নষ্ট হলো এর জন্য আমি করজোড়ে প্রার্থনা করছি। আমরা পূর্ব থেকে নোটিশ দিতে পারিনি, যে যদিও সকালবেলায় গতকাল রাত্রে প্রেসিডেন্ট স্যার বলছেন যে ক্লাসটি সকালবেলা ক্লাস বন্ধ করে দেওয়া হোক, আমি বললাম না, সবাই তো শুক্রবারে কাজ বন্ধ দিয়ে অপেক্ষা করবে, তো ঠিক আছে আমি অন্তত যতটুকু পারি ক্লাস নেওয়ার মতো মানসিকতা নেই, তো তথাপিও আমি চেষ্টা করবো যতটুকু পারি ততটুকু করে সমাপ্ত। তো সেই ছিল আমার ইচ্ছে। তো আপনারা এবং আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার জন্য, মানে যেন অদূর ভবিষ্যতে না ঘটে এ প্রত্যাশা আপনাদের কাছ থেকে চাইবো। যে আমরা 1 সপ্তাহ আগে ঘোষণা দিয়ে একটি ক্লাস বন্ধ দিতে পারি, কিন্তু আগের দিন ঘোষণা দিয়ে আমরা একটি ক্লাস বন্ধ দেওয়া বা এটা খুব বেমানান লাগে, মানে আসলে খুবই আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। ভালো থাকুন সবাই। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার ভালো থাকবেন স্যার। নমস্কার। হ্যাঁ।